আসসালামু আলাইকুম। ট্রান্সলেশন 50% সমাধান এখানেই স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তাই হবে। 100% নয় কিন্তু 50%। অর্থাৎ অনুবাদের 50 ভাগ সমাধান হবে আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে এটুকু আশা করাই যায়। বাকি 50 ভাগের কি হবে সেটা পরে দেখা যাবে। আগে 50 ভাগ সমাধান তো হোক। তাহলে প্রশ্ন হলো এই 50 ভাগ সমাধানের ক্ষেত্রে চাবিকাঠিটা কি? চাবিকাঠিটা হলো টেন্স। লার্নিং টেন্স 50% সলিউশন। অর্থাৎ আপনি যদি 12টি টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ এর প্রয়োগ ঠিকঠাকভাবে শিখতে পারেন এবং নিজে বাক্যে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ধরে রাখতে পারেন অনুবাদের 50% সমাধান আপনার হয়ে গেল। তাহলে এই লক্ষ্যে আজকের ক্লাসের এই অংশ, তার মানে বুঝতেই পারছেন যেহেতু এখান থেকে 50%, আরও 50%-এর জন্য আপনাকে আরও একটা ক্লাস করতে হবে। তবে আমরা সেটি কখন নিব, কিভাবে নিব সবই জানতে পারবেন। তার আগে আজকের আলোচনায় আমরা একটু মনোযোগ দেই। অর্থাৎ টেন্স শিখতে পারলে আপনি অনুবাদের সবই শিখতে পারবেন, এটা বলাই যায়। যদি আমরা বলি যে অনুবাদ শিখতে গেলে কি কি লাগে? কি লাগে না? সবই লাগে। ইংলিশ গ্রামার লাগবে, টেন্সের ব্যবহার লাগবে, সেন্টেন্স লাগবে, ফ্রেজ ক্লোজের প্রয়োগ শিখতে হবে, এমনকি আপনাকে বাক্য লিখতে গেলে বিরাম চিহ্নের প্রয়োগও জানতে হবে। সবই লাগবে। কিন্তু আমার কথা তা না। আমার কথা হলো ট্রান্সলেশনের 50% সমাধান এখানেই, দ্যাট মিনস আজকের ক্লাসের মধ্য দিয়ে আপনি 50% সমাধান পাবেন। এই 50% সমাধান পাওয়ার জন্যই আমাদের উপকরণ হচ্ছে টেন্স, অর্থাৎ লার্নিং টেন্স 50% সলিউশন। অর্থাৎ 12টি টেন্সের প্রয়োগের আমরা 50% হয়তো আজকে শিখব, যার মধ্য দিয়ে আমাদের 50% সমাধান হবে। তাহলে আমরা প্রথমে শুরু করতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সত্যি বলতে প্রতিটি টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভের প্রয়োগ যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার পক্ষে যে কোনো বাক্যকে অনুবাদ করা সহজ হবে। হ্যাঁ, এটা সত্য, অনুবাদ করতে গেলে ওয়ার্ড মিনিং ভোকাবুলারি জানতে হয়। তো ভোক্যাব জানার পরেও তো অনেকে পারে না। কেন পারে না? তাদের টেন্সে দুর্বলতার কারণে। একটা বিষয় লক্ষ্য করেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আজকের ক্লাসের মোটামুটি যা আছে সবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনাদের শুধু পূর্ণ মনোযোগ দেওয়া দরকার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি? বর্তমানের সাধারণ কোনো ঘটনা, চিরন্তন সত্য, আরেকটা নিয়মিত ঘটনা। অর্থাৎ কোনো বাক্য পড়ে যখন মনে হবে সেই ঘটনা বর্তমানের সাধারণ ঘটনা কিংবা চিরন্তন সত্য কিংবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা ধরে নিতে পারি সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ কোনো বাক্য কোনো বাক্য পড়ে যখন আপনার মনে হবে এটি এমন একটা ঘটনা যা বর্তমানের কিন্তু সাধারণ ঘটনা কিংবা চিরন্তন সত্য কিংবা নিয়মিত ঘটনা, সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আমি ইংলিশে ট্রান্সলেট করব কিভাবে? দুইভাবে হতে পারে। বাক্যটি অ্যাক্টিভ ভয়েসও থাকতে পারে, প্যাসিভ ভয়েসও থাকতে পারে। আমি যদি বলি বর্ষাকালে বৃক্ষ রোপণ করা হয়, ঘটনা সত্যি তো, এটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু বর্ষাকালে বৃক্ষ রোপণ করা হয়, এটি প্যাসিভ ভয়েস। আবার যদি বলি আমরা বর্ষার শুরুতে বৃক্ষরোপণ করি, এটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু এটি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ আর প্যাসিভ আমরা চিনব কেমনে? সচরাচর আমরা জানি যখন কারো দ্বারা কাজ করা হয় সেটি প্যাসিভ, এটাই আসল নিয়ম। তবুও আমরা কিছু কৌশল জানতেই পারি। কৌশলটা হলো, যখন আপনি দেখবেন বাংলা ক্রিয়ার শেষে অন্তস্থ অ, দন্ত ন, ও, ই, এ থাকে, আপনি বুঝে নেবেন সেটি থেকে আমার কাছে দুইটি মেসেজ আসছে। একটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং আরেকটি হলো সেটি অ্যাক্টিভ ভয়েস। সেক্ষেত্রে স্ট্রাকচার কি হচ্ছে? সাবজেক্ট, তারপরে V1, এরপর আপনার প্রয়োজন অনুযায়ী অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালসও থাকতে পারে, সে আমরা দেখে নিব। আর যখন আমরা দেখব যে কাজটা কারো দ্বারা করা হয়, সেটা কি প্যাসিভ। অথবা আপনি যদি দেখেন কোনো বাংলা ক্রিয়ার শেষে হয় হয় যুক্ত আছে, আপনি ধরে নিতে পারেন সেটি প্যাসিভ। আমি যদি বলি যে এখানে এখানে এই কলম বিক্রি হয়, এখানে কলম বিক্রি করা হয়, লক্ষ্য করেন ক্রিয়ার শেষে হয় আছে। এরকম যখনই বাংলা ক্রিয়ার শেষে হয় থাকবে, আমরা প্রাথমিকভাবে অনুমান করতে পারি সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর প্যাসিভ ভয়েস। এছাড়াও আপনি বাক্য পড়ে বুঝতে পারছেন কলম কখনো একা একা বিক্রি হতে পারে না, অবশ্যই বাই সামওয়ান, কারো দ্বারা হয়। তাহলে আমরা যদি শর্টকাট মেথডের কথা বলি, শর্টকাট মেথডটা হচ্ছে ক্রিয়া শেষে হয় থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ক্রিয়া শেষে অ, ন, ও, ই, এ থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে অবজেক্ট নিব, তারপর বি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর, ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি অংশ। এখন এই স্ট্রাকচারের আলোকে আমরা কিছু অনুবাদ অনুশীলন করে আসি।
দেখেন, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, তার মানে আমি অ্যাক্টিভ ভয়েসের একটু অনুশীলনে যাব। আপনারা যেন ভুলে না যান, এজন্য স্ক্রিনে আবারও লেখা হয়েছে, কোনো বাংলা ক্রিয়ার শেষে অন্তস্থ অ, দন্ত ন ও রসই এ থাকলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস, যার স্ট্রাকচার সাবজেক্টের পরে V1, বাকি অংশ। এ বাক্যে কি বলা আছে? এ বাক্যে বলা আছে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য একটি উদীয়মান পর্যটন শিল্প সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জানেন, একটা সেন্টেন্সের সবার আগে আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে। আপনি ভার্ব খুঁজে পেলে সেই বাক্যের সাবজেক্ট অবজেক্ট ইজিলি খুঁজে পাবেন। এই বাক্যের ভার্ব বা ক্রিয়া কোনটা কে বলতে পারবেন? এই বাক্যের ভার্ব অথবা ক্রিয়া কোনটি? কোন শব্দটি এই বাক্যে ভার্বের কাজ করেছে? কে বলতে পারবেন কোন শব্দটি এই বাক্যে ভার্বের কাজ করেছে? কোন শব্দটি এই বাক্যে ভার্ব বা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার পক্ষে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট দুটোই খুঁজে বের করা সম্ভব। যে ধরতে পারছে যে এই বাক্যের ভার্বটা হলো ভূমিকা রাখে, তার পক্ষে একদম ইজি হয়ে গেছে। কিভাবে? ভূমিকা রাখে শব্দটি হলো ভার্ব। আমি যদি বলি, ভূমিকা রাখেও না, মানে রাখে, রাখে শব্দটাই হলো ভার্ব। আমি যদি বলি কি রাখে, উত্তর হলো গুরুত্বপূর্ণ ভূমিকা। তার মানে এটা হলো অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ভূমিকা রাখে। আচ্ছা, এখন যদি বলি কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মানে কে ভূমিকাটা রাখে, উত্তর কি আসবে? উত্তর হলো যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, এটা হলো বাক্যের কি? সাবজেক্ট। এবার ক্রিয়ার দিকে তাকান, রাখে, রাখো যোগ এ, ক্রিয়ার শেষে কি আছে? এ আছে না? ক্রিয়ার শেষে এ থাকলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। এছাড়াও যেটা অ্যাক্টিভ ভয়েস তার প্রমাণ স্পষ্ট, বাক্যের শুরুতে সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে তার পেসিভ হওয়ার সুযোগ নেই, বরং এটা অ্যাক্টিভ ভয়েসই হচ্ছে। আমি আপনাদেরকে দুইটা করে পদ্ধতি শেখাচ্ছি, যার যেটা সুবিধা হয়। যে শর্টকাট পছন্দ করেন সে মনে রাখবেন ক্রিয়ার সাথে এ আছে, তাই এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। যে শর্টকাট পছন্দ করেন না সে মনে রাখবেন বাক্যের শুরুতে সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়েছে, সাবজেক্ট নিজেই কাজ করে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। সমালোচনার দরকার নেই, যেভাবে সহজ হয় সেভাবে বুঝে নেন। এখন আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে এই স্ট্রাকচারকে মেনটেন করে আমি এই বাক্যটা অনুবাদ করে ফেলবো। ওকে, সাবজেক্ট তো আমার বিশাল বড়, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, পুরোটাই বাক্যের কি? সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট বা অবজেক্ট দৈর্ঘ্যে বড় হলে সেটি একটি ফ্রেজ, আর যাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়, এটি সত্য। অর্থাৎ এরকম কয়েকটা শব্দ একত্রিত হয়ে যখন বাক্যের একটা সাবজেক্ট গঠিত হয়, কিংবা কয়েকটা শব্দ একত্রিত হয়ে অবজেক্ট গঠিত হয়, সেটি একটি ফ্রেজ, আর ফ্রেজকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়, এটি সত্যি। তার চেয়েও বড় সত্যি হলো, যখন দেখবেন সাবজেক্টের এরকম মাঝে মাঝে কমা চিহ্ন আছে, তখন আপনাকে বুঝতে হবে এখানে একাধিক পার্ট আছে। সেক্ষেত্রে আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। অর্থাৎ যার কথা আগে বলছে, প্রথমে কার কথা বলছে? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। আপনি এত ঝামেলা না করে এক কথায় লিখে দিতে পারেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, দ্যাট মিন্স বাংলাদেশ। বাংলাদেশের, অর্থাৎ আপনি লিখতে পারতেন দ্য প্রাকৃতিক সৌন্দর্য অফ বাংলাদেশ, তার চেয়ে আমি একবার লিখে দিলাম বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য, দ্যাট মিন্স ন্যাচারাল বিউটি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, কমা চিহ্ন দিলাম। এবার আসেন সমৃদ্ধ ইতিহাস। সমৃদ্ধ, যাকে আমরা বলি এনরিচড, সমৃদ্ধ ইতিহাস, হিস্টরি, সমৃদ্ধ ইতিহাস। এবার কি বলছে? সাংস্কৃতিক বৈচিত্র্য, যাকে আমরা বলতে পারি কালচারাল ডাইভার্সিটি, অথবা ডাইভার্স কালচার লিখতে পারেন, সাংস্কৃতিক বৈচিত্র্য। এবং অ্যান্ড প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক, আর্কোলজিক্যাল মানে প্রত্নতাত্ত্বিক। এবার ঐতিহ্য হচ্ছে হেরিটেজ। এতক্ষণ ধরে আমরা বাক্যের কি লিখলাম বলেন তো? সাবজেক্ট লিখলাম। একদম সহজ। আমি তো বলি রহিম, করিম, জামাল, কামাল এখানে এসেছে, ওইটা আপনার কাছে যেমন ইজি, এটাও তাই, শুধু এখানে একটু ফ্রেজগুলো বড় বড়, আর কিছু না। সাবজেক্ট নেওয়া শেষ। নাও আই নিড দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স ইজ হিয়ার রাখে। রাখে,
এই রাখা মানে কিপ না লিখে আপনি প্লে লিখতে পারেন, প্লে। সো আমি লিখে দিব প্লে। এখন সাবজেক্টটা যেহেতু প্লুরাল নাম্বার, কারণ এখানে অনেকগুলো পার্ট আছে, তাই ভার্বটাও প্লুরাল হবে প্লে। এবার আমি অবজেক্ট লিখবো, কি রাখে? উত্তর হলো গুরুত্বপূর্ণ ভূমিকা। গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমি লিখতে পারি সিগনিফিক্যান্ট রোল। অর্থাৎ রোল যেহেতু এটা কমন নাউন, তাই আমি এটাকে প্লুরাল করতে পারি অথবা এর পূর্বে একটা উপযুক্ত ডিটারমিনার ব্যবহার করতে পারি। সিগনিফিক্যান্ট রোলস, গুরুত্বপূর্ণ ভূমিকা। সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। মনে রাখবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাক্যের বাকি যে অংশটুকু থাকে সেটা আপনি লিখবেন কোন দিক থেকে? পেছন দিক থেকে। কি বলেছি? অর্থাৎ যখন আপনি দেখবেন আপনার বাক্যের সাবজেক্ট লেখা শেষ, বাক্যের ভার্ব লেখা শেষ, বাক্যের অবজেক্ট লেখা শেষ, এই তিনটাকে বাদ দিয়ে বাকি যা কিছু থাকে সেগুলোকে আপনি লিখবেন একদম পেছন দিক থেকে, অর্থাৎ পেছন দিক থেকে আপনি অনুবাদ করবেন। তাহলে আমার বাকি কি আছে? একটি উদীয়মান পর্যটন শিল্প সৃষ্টিতে, এটাকে আমি পেছন দিক থেকে লিখব। সৃষ্টিতে, তের ইংলিশ টু, টু মানে তে, কিন্তু যখন আমরা রোল লিখি রোলের পর ইন দিলে ভালো হয়, রোল ইন। অর্থাৎ কোথায় ভূমিকাটা রাখে আমি সেই পরিসরটা লিখব, রোল ইন। ইন। এবার সৃষ্টি করার ইংলিশ কি বলেন? সৃষ্টি করার ইংলিশ কি? কমেন্ট করতে পারবেন? সৃষ্টি করার ইংলিশ কি? সৃষ্টি করা, সৃষ্টি করাকে আমরা ইংলিশে কি বলতে পারি? সৃষ্টি করাকে কি বলা যায়? ক্রিয়েট। তাহলে আমি লিখতে পারি এখানে ক্রিয়েট। যেহেতু আমার ইন একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যে কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে আমি ক্রিয়েট থেকে দিব কি? ক্রিয়েটিং। ইন ক্রিয়েটিং, সৃষ্টিতে। কি সৃষ্টিতে? একটি উদীয়মান পর্যটন শিল্প। একটির জন্য কি দেব? উদীয়মান। উদীয়মান বলতে কি? যেটা রাইজিং করতেছে, তাই না? আপনি আর রাইজিং লিখতে পারেন বা এমার্জিং লিখতে পারেন। তাহলে আমি যদি এমার্জিং লিখি তাহলে আমাকে অ্যান দিতে হবে, অ্যান এমার্জিং। আর যদি আমি এমার্জিং না লিখে শুধু রাইজিং লিখি তাহলে তো আমার কনসোনেন্ট অনুযায়ী এ দিতে হবে। এখানে ইটা ভাওয়েল থাকার কারণে আমাকে অ্যান দিতে হয়েছে। একটা উদীয়মান পর্যটন শিল্প, অর্থাৎ ট্যুরিজম ইন্ডাস্ট্রি। Suppose you have been asked to write an essay on the tourism industry of Bangladesh. আপনাকে বাংলাদেশের পর্যটন শিল্পের উপর একটা এসে লিখতে বলা হয়েছে। আপনি ভূমিকা বা সূচনা এই বাক্যটা দিয়ে শুরু করলেন যে বাংলাদেশ ন্যাচারাল বিউটি অ্যান্ড রিচ হিস্ট্রি, কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড আর্কিওলজিক্যাল হেরিটেজ প্লে সিগনিফিক্যান্ট রোলস ইন ক্রিয়েটিং অ্যান্ড এমার্জিং ট্যুরিজম ইন্ডাস্ট্রি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য একটি উদীয়মান পর্যটন শিল্প সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হবে না। আমি যদি এরকম একটা বাক্য দিতাম যে আমি ভাত খাই, দেখো ক্রিয়ার শেষে রসি আছে, ক্রিয়ার শেষে রসি থাকলে প্রেজেন্ট ডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। ইয়েস স্যার, এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে সাবজেক্টকে বলো আমি, আই। ভার্ব কোনটা? খাই, ইট। অবজেক্ট কোনটা? ভাত, রাইস। এই ঘোড়ার ডিমের এক্সাম্পল তো ছোটবেলা থেকে পড়ে আসতেছি। আমি ভাত খাই, আমি ভাত খাই, বার্গারও খাই না, খালি ভাতে খাই। আমি একটু এই এক্সাম্পলগুলোকে স্কিপ করি। আপনাদেরকে এমন এক্সাম্পল দিচ্ছি যেন আপনার এটা বাস্তব জীবনে সরাসরি কাজে লাগে, এক্সাম পেপারের জন্য আপনি ইনপুট করতে পারেন। সো যাদের কাছে একটু কঠিন কঠিন মনে হয়, দেখেন কঠিন এখানে কিছুই নেই। আপনি যদি এতক্ষণ ধরে পূর্ণ মনোযোগ দিয়ে থাকেন, দেখেন আমি কিন্তু 1 সেকেন্ডের জন্য মনোযোগ এদিক সেদিক নিয়েই নেই, আমি পূর্ণ মনোযোগ ছিল। আমার মতো যদি আপনারও মনোযোগ পূর্ণ থাকে তাহলে আপনি ঠিকই বুঝে গেছেন যে এই বাক্যের ভার্ব হলো রাখে। কি রাখে? ভার্বকে প্রশ্ন করছি, গুরুত্বপূর্ণ ভূমিকা, তার মানে এটা অবজেক্ট। একটা ভার্বকে যখন আপনি কি দিয়ে প্রশ্ন করবেন, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবেন, তখন আপনি বাক্যের অবজেক্ট পাবেন। আর কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আপনি উত্তর হিসেবে সাবজেক্ট পাবেন, এটা সবাই জানি আমরা। তো কি রাখে? গুরুত্বপূর্ণ ভূমিকা, সুতরাং একটা অবজেক্ট। কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? উত্তর হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, এগুলো ভূমিকা রাখে, এটা সাবজেক্ট। এখন ক্রিয়ার শেষে রাখে এ দেখে আমি বুঝলাম যে ক্রিয়ার সাথে এ আর ঘটনা সত্য, সুতরাং এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমি একে সাবজেক্ট নিলাম। সাবজেক্টের মধ্যে যেহেতু অনেকগুলো পার্ট, অনেকগুলো অংশীদার আছে, তাহলে আমি সিকোয়েন্স মেনটেন করব। প্রথমে বলছে বাংলাদেশের সৌন্দর্য, সো আমি লিখে দিলাম বাংলাদেশ ন্যাচারাল বিউটি। এবার বলছে সমৃদ্ধ ইতিহাস, এনরিচ হিস্ট্রি। এবার বলছে সাংস্কৃতিক বৈচিত্র্য, কালচারাল ডাইভার্সিটি। এবার বলছে এবং অ্যান্ড প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, আর্কিওলজিক্যাল হেরিটেজ। সাবজেক্ট শেষ। ভার্ব হলো রাখে, প্লে। কি রাখে? গুরুত্বপূর্ণ ভূমিকা, সিগনিফিক্যান্ট রোলস।
এখন আপনি বলতে পারেন যে আমি যদি লিখি আ সিগনিফিক্যান্ট রোল তাহলে সমস্যা আছে? সমস্যা নাই, লিখতে পারেন, তবে নানা রকম ভূমিকাই তো রাখে, তাই আমি এটাকে প্লুরাল নাম্বার করলাম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়া শেষ। এবার বাকি অংশটুকু আমি পেছন দিক থেকে অনুবাদ করছি। পেছনের শব্দটা কি? সৃষ্টিতে। মূলত রোলের পর ইন দিলে ভালো হয়, তাই ইন দিয়েছি। সৃষ্টি করার ইংলিশ ক্রিয়েট, টু বাদে অন্য প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়, তাই ক্রিয়েটিং। এবার একটা উদীয়মান পর্যটন শিল্প, একটার জন্য দিলাম কি এ অথবা অ্যান, উদীয়মানের জন্য দিলাম রাইজিং বা এমাজিং, পর্যটন শিল্পের জন্য দিলাম ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আপনি বুঝবেন না কেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস কিভাবে আপনি অনুবাদ করবেন, আমার মনে হয় এতটুকু আইডিয়া আপনার হয়ে গেছে যদি আপনার পূর্ণ মনোযোগ দিয়ে থাকেন। তাহলে এবার একটু আরেকটা উদাহরণ আমরা দেখে আসি কি আছে এখানে। এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের আরেকটা উদাহরণ দেখব। কি আছে এখানে? কক্সবাজার, সুন্দরবন, সেন্ট মার্টিন দ্বীপ, সাজেক ভ্যালি, বান্দরবন, রাঙ্গামাটি। যাবেন নাকি? চলেন। কারা কারা যাবেন? হাত তোলেন। যারা যাবেন তারা হাত তোলেন, আমি তালিকাবদ্ধ করব। কক্সবাজার, সুন্দরবন, সেন্ট মার্টিন দ্বীপ। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের অনুবাদ চর্চা করতেছি। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি, যেখানে লেখা আছে কক্সবাজার, সুন্দরবন, সেন্ট মার্টিন দ্বীপ, সাজেক ভ্যালি, বান্দরবন, রাঙ্গামাটি, আহসান মঞ্জিল, বাংলাদেশের আহসান মঞ্জিল সহ আহসান মঞ্জিল সহ বাংলাদেশের 200টিরও বেশি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। এই যে বিশাল বড় বাক্যটা দেখতেছেন, সবার আগে আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে। ট্রান্সলেশন করতে গেলে একটা বাক্য শর্ট কিংবা লং যাই হোক না কেন, আগে বাক্যের ভার্ব খুঁজে বের করবেন। কান টানলে মাথা আসে না, ভার্ব টানলে সাবজেক্ট অবজেক্ট চলে আসে। এই বাক্যের ভার্ব হলো প্রতিনিধিত্ব করে। এবার ভার্বকে ছোট্ট করে প্রশ্ন করেন যে কে প্রতিনিধিত্ব করে, মানে প্রতিনিধিত্ব করার কাজটা কে করে? কে প্রতিনিধিত্ব করার কাজটা করে? কে করে? উত্তর হলো কক্সবাজার, সুন্দরবন, সেন্ট মার্টিন দ্বীপ, সাজেক ভ্যালি, বান্দরবন, রাঙ্গামাটি, আহসান মঞ্জিল সহ বাংলাদেশের 200টিরও বেশি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এরাই প্রতিনিধিত্ব করার কাজটা করে। তার মানে এই পুরো অংশটাই হলো বাক্যের কি? সাবজেক্ট। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটি হচ্ছে বাক্যের কি? সাবজেক্ট। সাবজেক্ট পেয়েছেন না? পেয়েছেন তো। ভার্বও পেয়েছেন। অবজেক্ট নিয়ে এত ভাবার দরকার নেই। সাবজেক্ট আর ভার্বকে পাওয়া গেলে বাকি যা থাক ভাই সেগুলো তো আপনার ভার্বের পরেই বসবে, ওটা নিয়ে আমার ভাবার দরকার নেই। তাহলে আমি সাবজেক্ট লিখবো। তাহলে সাবজেক্টটা দৈর্ঘ্যে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড় পেছন থেকে অনুবাদ করো। আমি পেছন দিক থেকে অনুবাদ করব। তাহলে আমার পেছনের পার্টটা কি? পেছনের পার্টটা হলো বাংলাদেশের 200টিরও বেশি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। তাহলে 200টিরও বেশি, তাহলে আমি লিখে দিতে পারি যে 200টিরও বেশি। তাহলে কি লিখবো? মোর দ্যান 200, 200টিরও বেশি উল্লেখযোগ্য, রিমার্কেবল পর্যটন কেন্দ্র, টুরিস্ট স্পটস। পর্যটন কেন্দ্র। আচ্ছা, 200টিরও বেশি পর্যটন কেন্দ্র। এবার আসেন কোথাকার? বাংলাদেশের। তাহলে আমি লিখে দিলাম অফ বাংলাদেশ বা ইন বাংলাদেশ। সাবজেক্ট কি এখনো শেষ হয়েছে? হয়নি। এখন আমরা পেছন দিক থেকে আসবো। এবার সহ বলছে, সহর জন্য কি? ইনক্লুডিং। সহ কি কি সহ? অনেকগুলো পর্যটন কেন্দ্রের নাম বলেছে। তাহলে আমরা একটু সিকোয়েন্স মেনটেন করব। প্রথমে কার কথা বলেছে? প্রথমে বলছে কক্সবাজার, তাহলে আমি লিখে দিলাম যে কক্সেস বাজার। এবার সুন্দরবন, সুন্দরবন, সুন্দরবনের পূর্বে দা বসে, সুন্দরবন। এবার বলছে সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিনস আইল্যান্ড। এবার বলেছে সাজেক ভ্যালি, সাজেক ভ্যালি। এবার এবার বলেছে বান্দরবন, বান্দরবন। বলেছে রাঙ্গামাটি, রাঙ্গামাটি। বলেছে আহসান মঞ্জিল,
আহসান মঞ্জিল। এতক্ষণ ধরে আমরা বাক্যের কি লিখলাম বলেন তো? কি লিখলাম? সাবজেক্ট লিখলাম। সাবজেক্ট লেখা শেষ। এখন আমার দরকার কি? ভার্ব। ভার্ব কোনটা? ভার্ব হলো প্রতিনিধিত্ব করে। আপনারা বলেন না রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। সো রিপ্রেজেন্টেটিভ এর ভার্ব হচ্ছে রিপ্রেজেন্ট, প্রতিনিধিত্ব করা। তাহলে আমি লিখে দিলাম রিপ্রেজেন্ট, প্রতিনিধিত্ব করা। অথবা আপনি বলতে পারেন যে শোকেস, কোনো কিছু দেখায় বা প্রতিনিধিত্ব করে, একই কথা। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন যদি বলি কাকে প্রতিনিধিত্ব করে বা কাকে দেখায়, এই ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা মেলে সেটি হলো বাক্যের কি? অবজেক্ট। তাহলে আমি যদি বলি কাকে প্রতিনিধিত্ব করে, উত্তর হলো দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে। তিনটা জিনিসকে প্রতিনিধিত্ব করে। একটা হলো দেশের প্রাকৃতিক সৌন্দর্য, আরেকটা ইতিহাস, আরেকটা সাংস্কৃতিক ঐতিহ্য। কয়টা হলো? তিনটা। তার মানে আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। দেশের, প্রথমে বলছে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, দ্য কান্ট্রিজ, দেশের প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য লিখে দিলাম যে ন্যাচারাল, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। আচ্ছা, এবার কি বলছে? যে ইতিহাস, হিস্ট্রি, দেশের ইতিহাস, আর সাংস্কৃতিক ঐতিহ্য, অ্যান্ড কালচারাল, কালচারাল হেরিটেজ, সাংস্কৃতিক ঐতিহ্য। খুব কঠিন কিছু ছিল? পড়ে দেখেন না। More than 200 remarkable tourist spots in Bangladesh, including Cox's Bazar, the Sundarbans, St. Martin Island, Shajik Valley, Bandarban, Rangamati, Ahsan Munzil, represent or showcase the country's natural beauty, history, and cultural heritage. তাহলে যখনই বাংলা ক্রিয়ার শেষে অ, ন, ও, ই, এ থাকবে কিংবা সাবজেক্ট থাকবে, সরাসরি নিজেই কাজ করবে, সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস, যেখানে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টকে ধরে অনুবাদ করব। সাবজেক্ট দৈর্ঘ্যে বড় হলে, অবজেক্ট দৈর্ঘ্যে বড় হলে, যে কোনো ফ্রেজ দৈর্ঘ্যে বড় হলে তাকে পেছন দিক থেকে অনুবাদ করব। তবে হ্যাঁ, এমন যদি হয় সাবজেক্টের এখানে অনেকগুলো অংশীদার আছে এরকম কমা চিহ্ন দ্বারা, সেক্ষেত্রে আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। যার কথা আগে বলে তাকে আগে নিতে হবে। অবজেক্টের ক্ষেত্রেও তাই। কি কেমন বুঝলেন? জানাবেন কিন্তু কেমন বুঝতেছেন। আচ্ছা, এতক্ষণ ধরে আমি শুধু বকবক করে গেলাম। আমি একটু দেখি আপনারা আসলে কেমন বুঝতেছেন, কেমন জানতেছেন, আমি একটু দেখতেও চাই। আচ্ছা, এখন যদি হয় সাবজেক্ট লেখা শুরু করা সমস্যা হয়ে যায়, সমস্যা মনে করেন তাই সমস্যা হয়ে যায়। কেন সমস্যা হয় আমাকে বুঝান, কেন সমস্যা হবে? আপনি এখানে ভার্বকে প্রশ্ন করছেন কে প্রতিনিধিত্ব করে, উত্তর কি আসে? এটা আসে না যে 200টিরও বেশি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র আসে। তো তাহলে সমস্যা হবে কেন? সমস্যা মনে করলেই সমস্যা হবে। আরো একবার বুঝান স্যার। বুঝাই দিছি, আমি জানি আপনি বলার আগে আমি বুঝাই দিয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো। যারা আচ্ছা, যারা বুঝলেন তারা যদি একটু কমেন্টে লিখেন যে বুঝতেছি, তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ, তা নাহলে হয়তো এই বাক্য আমি আরো 5বার বুঝাবো। আপনারা চান সেটা? যারা বুঝে গেছেন তারা একটু রেসপন্স করেন। দেন আসলো কিভাবে? দেন কই? দেন নাই। দেন কিভাবে আসলো? আপনার মনোযোগ নাই ভাই। প্রবেশ কামা, আপনার মনোযোগ নেই। আমি একদম ভেঙে ভেঙে বুঝাইছি। 200টিরও বেশি, বেশি তুলনায়, মোর মানে বেশি, তুলনা করার জন্য এখানে দেন আসছে। মোর দেন, দেন মানে তুলনায়। 200টিরও বেশি, 200 রিমার্কেবল টুরিস্ট স্পটস, এটার তুলনায়ও বেশি। আচ্ছা, মনোযোগ দেন, দিলে ভালো বুঝবেন। আচ্ছা, ভালো বুঝতেছেন, গুড, থ্যাংক ইউ। কেয়া, বাংলাদেশ ব্যাংকে রেডি হতে হবে কিন্তু। জেরিন জেনি, বাংলাদেশ ব্যাংকে রেডি হতে হবে। সজীব, কি অবস্থা তোমার? ফাতেমা আক্তার, বুঝতেছি, গুড। ফয়েজ আহমেদ, বুঝছি। আচ্ছা, ওকে, আমিও বুঝছি। তাহলে এবার আমরা পরের বাক্যে যাই। এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস আমরা বুঝলাম। এখন আমরা যাব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস নিয়ে আমি একটু কথা বলবো। হ্যাঁ, পেসিভ ভয়েস নিয়ে আমরা কথা বলবো। রেডি তো সবাই? ওকে, পেসিভ ভয়েস।
দেখেন একটা জিনিস খেয়াল করেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে কেন্দ্র করে অ্যাক্টিভ ভয়েসে বাক্য সবাই লিখতে পারে। যেমন আমি গান গাই, আমি ভাত খাই, আমরা বৃক্ষরোপণ করি, আমরা সেখানে যাই, এটা সেটা। কিন্তু যখনই পেসিভ সেন্সে বাক্য লিখতে বলা হয় তখনই অনেকে একটু অবাক হয়ে যায়। ধরুন না, যদি আমি বলি আপনি অনুবাদ করেন আমরা বৃক্ষরোপণ করি, আপনি নাচতে নাচতে ট্রান্সলেট করে ফেলবেন উই প্ল্যান্ট ট্রিজ। বাট যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বর্ষাকালে বৃক্ষরোপণ করা হয়, আপনার কিন্তু একটু ভাবতে হবে যদি আপনার পেসিভ সম্পর্কিত আইডিয়া না থাকে। তাহলে আজ আমরা দেখব যে আমরা কেমন করে চিনব পেসিভ ভয়েস, আর চেনার পর অনুবাদ করব কিভাবে। মনে রাখবেন, যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হয় যুক্ত থাকে, হয়, যেমন বললাম যে বৃক্ষ রোপণ করা হয়, দেখেন এরকম ক্রিয়ার শেষে হয় থাকা মানে আপনার কাছে দুইটা মেসেজ বা বার্তা চলে যাবে। মেসেজ ওয়ান, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর 2 নাম্বার মেসেজটা হলো এটি পেসিভ ভয়েস। তাহলে ক্রিয়ার শেষে হয় থাকা মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পেসিভ ভয়েস। আপনি অনেকভাবে সেটা অনুমান করতে পারেন, তার মধ্যে একটা কৌশল হচ্ছে আমি দিলাম এটা। আপনি এভাবে বাক্য পড়তে পারেন, হ্যাঁ ঘটনা সত্যি, বৃক্ষ তো একা একা রোপণ হয় না, কারো দ্বারা হয়, সেভাবেও আপনি বুঝতে পারেন। তার মধ্যে একটা পদ্ধতি হলো ক্রিয়ার শেষে হয় থাকা মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পেসিভ ভয়েস। ফাইন, এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পেসিভ ভয়েসের স্ট্রাকচার কি? আগে অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কি রোপণ করা হয়? বৃক্ষ, তার মানে বৃক্ষ এখানে অবজেক্ট ট্রিজ। তারপরে আপনি বি ভার্ব হিসেবে অ্যামিজার নেবেন, ট্রিজ প্লুরাল নাম্বার, তাই নিলাম আর। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রোপণ করার ইংলিশ কি? প্ল্যান্ট, তাহলে আমার প্ল্যান্টের পাস্ট পার্টিসিপল কি হবে? প্ল্যান্টেড। ট্রিজ আর প্ল্যান্টেড, বৃক্ষ রোপণ করা হয়। ঠিক একই রকম ভাবে এইখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সটি একটু পড়ে দেখেন কি বলা আছে। পাহাড়, সমুদ্র, নদী, বনভূমি ও ঐতিহাসিক স্থাপনার সমন্বয়ে দেশের পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর দ্বারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা যেতে পারে। বিশাল বড় বাক্য না? কোনো সমস্যা নেই, আপনি আগে বাক্যের ভার্ব কি খুঁজে বের করবেন। কাকে? ভার্ব। ভার্ব কোনটা? ত্বরান্বিত করা যেতে পারে। খেয়াল করেন, ত্বরান্বিত করা যেতে পারে, এটা হলো মূল ভার্ব। একবার ভাবেন তো, ভার্ব মানে কি? ক্রিয়া। এখন এই ক্রিয়ার শেষে কি আছে লেখা? যেন পারে। আমি যেন কি লিখছিলাম? ক্রিয়ার শেষে হয় থাকলে পেসিভ ভয়েস। কথা সত্য, অধিকাংশ ক্ষেত্রেই সত্য, যেমন একটু আগে আমি উদাহরণ দিয়ে দেখাইলাম। কিন্তু এখানে কি ক্রিয়ার শেষে হয় শব্দটা আছে? নাই। তার মানে শুধু এই সূত্রটুকু বুঝলে আপনার চলবে না, আপনাকে জানতে হবে যখন একটা ক্রিয়া দেখে মনে হবে এটা কারো দ্বারা সম্পূর্ণ হচ্ছে, তখন তার শেষে হয় থাক আর না থাক সেটা পেসিভ ভয়েস। দেখেন, আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা যেতে পারে, তার মানে কি অর্থনীতি কি নিজেকে ইমপ্রুভ করবে? নো, কারো দ্বারা করা হবে। সুতরাং এখানে ক্রিয়ার শেষে হয় না থাকলেও এটা একটা পেসিভ ভয়েস। তাহলে আমরা পেসিভের জন্য সবচেয়ে বেশি নির্ভর করব ক্রিয়ার ধরন দেখে। ক্রিয়া দেখে যদি মনে হয় কেউ সরাসরি কাজটা করে সেটা অ্যাক্টিভ, আর যদি মনে হয় কারো দ্বারা বা কোনো কিছুর প্রভাবে করা হয় সেটি হবে পেসিভ। সো এটা আমার ভার্ব। এখন আমি যদি প্রশ্ন করি কাকে ত্বরান্বিত করা যেতে পারে, উত্তর হয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে। তার মানে এটা অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটি অবজেক্ট। তাহলে এখন প্রশ্ন করবেন সাবজেক্ট কে, তাই না? আমি যেবার ভার্বকে প্রশ্ন করি যে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কে ত্বরান্বিত করবে, কে করবে? কে? হু? ইজ দেয়ার এনি আনসার? দ্যার ইজ নো আনসার। দ্যাট মিনস হিয়ার সাবজেক্ট ইজ অ্যাবসেন্ট। আপনি প্রশ্ন করেন কে ত্বরান্বিত করবে, উত্তর আছে নেই, তার মানে বাকি সাবজেক্ট নেই। বোঝাই যাচ্ছে এটা পেসিভ ভয়েস, সাবজেক্ট উজ্জ্ব থাকতেই পারে। আচ্ছা, তাহলে পেসিভ ভয়েস করতে গেলে আপনাকে আগে অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। অবজেক্টটা দৈর্ঘ্যে বড়, পেছন থেকে অনুবাদ করতে পারেন বা এভাবেও লিখতে পারেন যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্য কান্ট্রিজ। যেমন রহিমের কলম, আপনি কি লিখবেন বলেন তো? রহিম স্পেন, পজিটিভ করবেন না? এখানেও আপনি এভাবে লিখতে পারেন যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। এভাবে লেখা যায় দ্য ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি। আবার আপনি এক কথায় লিখে দেন না দেশের, দ্য কান্ট্রিজ, দেশের। এবার অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইকোনমিক গ্রোথ, দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। অবজেক্টটা আমি নিয়ে নিলাম। এখন অবজেক্টের পরে তো আমার ভার্ব লাগবে, তাই না? আচ্ছা, এখানে ভার্ব কোনটা? ত্বরান্বিত করা যেতে পারে। ভার্ব তো দৈর্ঘ্যে বড়, ভার্ব দৈর্ঘ্যে বড় হলো আপনাকে পেছন থেকে অনুবাদ করতে হবে। এখানে পারের ইংলিশ কি বলেন? ক্যান।
ক্যান। এখন আপনি জানেন এটা পেসিভ ভয়েস। ক্যান একটা মডাল ভার্ব যুক্ত বাক্যকে পেসিভ ভয়েস করতে হলে মডালের সাথে বি যুক্ত করতে হয়। দ্যাট মিনস ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, মাস্ট থাকলে মাস্ট বি। সো এখানে যেহেতু ক্যান আছে তাহলে আমি কি লিখবো? ক্যান বি। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ত্বরান্বিত করা মানে বৃদ্ধি করা, গ্রো করা। আপনি গ্রো থেকে গ্রোন লিখতে পারেন, ইনক্রিজ থেকে ইনক্রিজ লিখতে পারেন, অ্যাক্সিলারেট থেকে অ্যাক্সিলারেটেড লিখতে পারেন। সো আমি লিখে দিলাম ক্যান বি অ্যাক্সিলারেটেড, ত্বরান্বিত করা যেতে পারে। এখন যদি আমি লিখতাম যে বাই, ধরেন আপনার নাম দিলাম, আপনার নাম কি? রাজীব। তো আমি লিখে দিলাম বাই রাজীব, হয়ে গেল বাক্য। কিন্তু এখানে তো বলা নেই কার দ্বারা, সরাসরি সাবজেক্ট নাই। আচ্ছা, এখন আসেন এই যে অংশটুকু আমি এই যে ইয়েলো কালারে লিখলাম, এটাই হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ, বাক্যের মূল অংশ। যে অংশটুকু মূল কথা বলে সেটাই প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজটুকু বাদ দিলে বাকি একটা অংশ থাকে না, এই যে এটা থাকে, একটা অতিরিক্ত অংশ আছে। এটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন যাই হোক না কেন, এটা একটা বাড়তি অংশ। আপনার অপশন দুইটা। আপনি ট্রান্সলেট করার সময় প্রথমে বাক্যের প্রিন্সিপাল ক্লোজ লিখে তারপরে আপনি অতিরিক্ত অংশটা লিখতে পারেন। আবার এমনও করতে পারেন যে আপনি প্রথমেই অতিরিক্ত অংশটা লিখবেন, তারপরে প্রিন্সিপাল ক্লোজ করবেন। এখন প্রশ্ন হতে পারে যে আমি কোনটা করলে ভালো হয়। আমি একটা বুদ্ধি দেই, পরামর্শ দিই, সেটি হলো যখন দেখবেন কোনো বাক্যের শুরুর অংশটুকু বাক্যের মূল অংশ না, বরং একটা অতিরিক্ত অংশ বা অ্যাডভার্বিয়ালস, আপনি ইংরেজি বাক্যেও সেই অতিরিক্ত অংশটাকে প্রথমেই লিখবেন। অর্থ শুনতে ভালো শোনাবে, বাট কেমনে লিখবো? যে কোনো অ্যাডভার্বিয়ালস, যে কোনো ফ্রেজকে, যে কোনো অতিরিক্ত অংশকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। পেছনের শব্দটা কি? দ্বারা। দ্বারার ইংলিশ কি? দ্বারার ইংলিশ হচ্ছে বাই। সো আমি এখানে লিখে দিলাম বাই, দ্বারা। দ্বারা কিসের দ্বারা? কাজে লাগানো। কাজে লাগানো বলতে কি? ইউটিলাইজ। তাহলে বাই যেহেতু এটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হবে বাই ইউটিলাইজিং, কাজে লাগানোর দ্বারা। ওকে, কাকে কাজে লাগাবো? আমরা কিন্তু পেছন দিক থেকে অনুবাদ করতেছি, মনোযোগ দিবেন। দ্বারার জন্য বাই, কাজে লাগানোর জন্য ইউটিলাইজিং। এবার সম্ভাবনা, সম্ভাবনা কি লিখবো? পটেনশিয়াল, দা পটেনশিয়াল দিলাম। প্রশ্ন হলো দা দিলাম কেন? ভাইয়া কার সম্ভাবনা সেটা কি বলছে না? আপনাকে কি বলছি? কিসের সম্ভাবনা সেটা স্পষ্ট করে বলা আছে না, যে পর্যটন শিল্পের সম্ভাবনা। যখন কোনো নাউনকে সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়, আপনি কেন আর্টিকেল দা দিবেন না? দা পটেনশিয়াল, সম্ভাবনা। এবার এই র এর জন্য কি বলেন? অব। যারা বলেন বুঝি না, কেন বুঝেন না ভাই? আমার মতো মনোযোগ দেন না। আমি দ্বারার জন্য বাই লিখতেছি, আর এমন যদি হয় আমি যখন বাই লিখতেছি তখন আপনি মোবাইলে নোটিফিকেশন চেক করতেছেন, তো আপনি তো বুঝবেন না। দ্বারার জন্য কি? বাই। কাজে লাগানোর জন্য ইউটিলাইজিং। সম্ভাবনার জন্য দা পটেনশিয়াল। এই রয়ের জন্য হচ্ছে কি? অব। এবার তার আগে কি আছে বলেন? দেশের পর্যটন শিল্প। এক কথায় লিখে দিই, দা কান্ট্রিজ, কান্ট্রিজ দেশের পর্যটন শিল্প, ট্যুরিজম, ট্যুরিজম ইন্ডাস্ট্রি দেশের পর্যটন শিল্প। ওকে, এবার পর্যটনের আগের শব্দটা কি ভাই? সমন্বয়ে, সমন্বয়ে, সমন্বয়ে মানে সমন্বয়ের মাধ্যমে। হ্যাঁ, তাহলে উইথ দ্য কোঅর্ডিনেশন লিখতে পারি। প্রশ্ন করতে পারেন যে উইথটা কই পাইলেন? সমন্বয় মানে কোনো কিছুর সাথে সমন্বয় করা, কোনো কিছুর সাথে সমন্বয় করা। সাথে শব্দটা এখানে উজ্জ আছে, আপনাকে ধরে নিতে হবে। স্যার আমি কেমনি বুঝবো? ধরতে হবে, ধীরে ধীরে বুঝবেন, ধীরে ধীরে আপনি এই থিমগুলো ধরতে পারবেন। সমন্বয় মানে সমন্বয়ের সাথে, তাহলে উইথ দ্য কোঅর্ডিনেশন অফ, উইথ দ্য কোঅর্ডিনেশন বা কম্বাইনেশন লিখতে পারেন আপনি। হ্যাঁ, উইথ দ্য কম্বাইনেশন। জায়গা নেই, আচ্ছা জায়গা বের করে লিখতে হবে একটু। হুম হুম উইথ দ্য কম্বাইনেশন অফ, অফ। এখন আসেন কিসের কিসের সমন্বয়ে। আমরা কিন্তু পেছন দিক থেকে অনুবাদ করব, কিন্তু সমস্যা হলো দেখেন এইখানে অনুবাদ করতে গিয়ে দেখতেছি এখানে মাঝে মাঝে কমা চিহ্ন আছে, তার মানে এবার আমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। এতক্ষণ পেছন দিক থেকে আসছি, বাট এই কটা জিনিসের সমন্বয়ে, তাহলে এই কটা জিনিসকে আমার পেছন দিক থেকে না বরং সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্রথমে কার কথা বলছে? পাহাড়, মাউন্টেন্স, সাধারণ অর্থে পাহাড়, মাউন্টেন্স। আচ্ছা, কমা চিহ্ন দিলাম। সমুদ্র, অনেক ধরনের সমুদ্র, সি এর প্লুরাল ফর্ম দিলাম সিজ। এবার নদী, রিভার্স। প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি রিভারকে রিভার্স কেন লিখলেন? ভাইয়া রিভার হলো একটা কমন নাউন, অনেকদিন আমি বলি তবুও বলি, কমন নাউন আপনি যখন সেন্টেন্সে ব্যবহার করবেন, নর্মালি কমন নাউন্সে রিভার, কমন নাউন যখন বাক্যে ব্যবহার করবেন, কমন নাউনের পূর্বে হয় একটা প্রয়োজনীয় আর্টিকেল ব্যবহার করবেন বা একটা ডিটারমিনার ব্যবহার করবেন। আর যদি আপনার উপযুক্ত আর্টিকেল বা ডিটারমিনার না থাকে তাহলে কমন নাউনটাকে প্লুরাল নাম্বার হিসেবে রূপান্তর করবেন।
এটাই ট্র্যাডিশন। তাহলে কমন নাউনকে একা একা ব্যবহার করা নর্মালি হয় না, এর সামনে হয় ডিটারমিনার, না হয় কি প্লুরাল করতে হয়। যেহেতু অনেক নদী, তাই আমি রিভার্স লিখেছি, এ রিভার না। আচ্ছা, এবার বলছি কি বনভূমি। আচ্ছা, এক কথায় লিখে দিলাম ফরেস্ট, বনভূমি। আচ্ছা, আর কি বলছে ও ঐতিহাসিক স্থাপনা, তাহলে অ্যান্ড ঐতিহাসিক, দ্যাট মিনস হিস্টোরিক্যাল, সরি, স্থাপনা। তাহলে আমি বলতে পারি যে আর্কিটেকচার্স অথবা ইনফ্রাস্ট্রাকচারস, এগুলো আমার পিডিএফে থাকবে, প্যারা নেওয়ার দরকারই, মনোযোগ দেন। তাহলে আমি আগে অতিরিক্ত অংশটা যখন লিখবো, তারপরে যদি প্রিন্সিপাল ক্লোজ লিখি, তাহলে অতিরিক্ত অংশ শেষ করে আমাকে একটা কমা চিহ্ন দিতে হবে। অবশ্য আমি এখানে সেমিকোলন দিলাম। কেন দিলাম? কারণ এই অংশটুকুর ভেতরে আমার কয়েকটা কমা বসে গেছে, তাই আমি সেমিকোলন দিব। তাহলে আমার বাক্যটা কি হলো? বাই ইউটিলাইজিং দ্য পোটেনশিয়াল অফ দ্য কান্ট্রিজ ট্যুরিজম ইন্ডাস্ট্রি উইথ দ্য কম্বাইনেশন অফ মাউন্টেন, সিজ, রিভার্স, ফরেস্ট অ্যান্ড হিস্টোরিক্যাল ইনফ্রাস্ট্রাকচারস, দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ ক্যান বি অ্যাক্সিলারেটেড। আপনি চাইলে কি করতে পারতেন? আপনি চাইলে এই সাদা কালির অংশটুকুকে বাক্যের শেষেও লিখতে পারতেন, অর্থাৎ লিখতে পারতেন দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ ক্যান বি অ্যাক্সিলারেটেড বাই ইউটিলাইজিং দ্য পোটেনশিয়াল অফ দ্য কান্ট্রিজ ডট 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 ডট। কি বুঝলেন? কি লাগে অনুবাদ শিখতে? ভোকাবুলারি লাগে, কিন্তু আমার কাছে মনে হয় একটা অজুহাত। যারা অনুবাদ শিখতে চায় না আসলে, তারা শেখার আগেই বলে আমি তো ওয়ার্ডে দুর্বল। তুমি কেমনি বুঝলে তুমি ওয়ার্ডে দুর্বল? তুমি তো বাক্যের স্ট্রাকচারই বুঝো না। আগে একটু বাক্যটা দাঁড় করা শেখো ভাই, যা ভান্ডার আছে তাই দিয়ে। সো কেউ যদি আমাকে বলে স্যার আমি ভোকাব পারি না, তাই ফ্রি হ্যান্ড রাইটিং শিখি না, আমি ওরে অলস মনে করি। আপনারা মনে কষ্ট নিয়েন না, বাস্তবতা এটাই। বাংলাদেশে এমন কোনো শিক্ষার্থী আছে যে ওর সারা জীবনে এখন পর্যন্ত 500 ওয়ার্ড জানে না? পেন মানে কলম, বুক মানে বই, ব্যাট মানে খেলার ব্যাট জানেন না? জানে। আমার তো মনে হয় লাইফে কমপক্ষে 500টা ওয়ার্ড থাকলেও আপনি রাইটিংয়ের হাতে খড়ি নিতে পারেন। এরপর ডে বাই ডে আপনি একটা করে ধাপে যাবেন, নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হবেন, শিখে নেবেন। ফর এক্সাম্পল, এইখানে আমি অ্যাক্সিলারেট শব্দের মিনিং জানতাম না, আমি এখন শিখে নিলাম। এখন যদি আপনি এরকম চিন্তা ভাবনা করেন যে এই জীবনে অর্ধেক জীবন অর্ধেক যৌবন কাটাই দিব ওয়ার্ড শিখতে, ওয়ার্ড শেখা শেষ হলে বাকি যৌবনে গিয়ে আমি রাইটিং শিখব, সেটা সম্ভব? সম্ভব না। আপনার উচিত হলো, হ্যাঁ, আপনার উচিত হচ্ছে যে রাইটিং প্র্যাকটিস করতে করতে আপনি ভোক্যাব শিখবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? আমার এই পরামর্শটা মাথায় রাখবেন। আর সবসময় আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যদিও বা কিছু নিন্দুক আছে, আপনারা না, তারা আমার ভালো পরামর্শ নিতে চায় না। আমি সবসময় বলি জীবনে অনেক আপনি হিসাব নিকাশ করছেন, আর দরকার নেই। এই যে একটা বই, জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বই, আমি মাঝে মাঝে একটু চ্যালেঞ্জ দিয়েও বলি যে বাংলাদেশে আর কোন বই আছে এটার বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে? যদি থাকে আপনি সেই বই কিনে নেন। আর যদি আপনি বই কিনে থাকেন 2-4টা, যদি মনে হয় যে অল্টারনেটিভ বই এটার আর বাংলাদেশে নাই, তাহলে এর একটা কপি আপনার টেবিলে শুধু রাখলে হবে না, আপনার দখলে রাখা উচিত। এখানে টপিক বেস ভোকাবুলারি আছে, হ্যাঁ, টপিক বেস ভোকাবুলারি দেখেন, এই যে টপিক বেস ভোকাবুলারি, একটা টপিক দেওয়া আছে, টপিকের উপর বিভিন্ন ওয়ার্ড ফ্রেজ দেওয়া আছে, সেই টপিকগুলো ব্যবহার করে অনুবাদ প্র্যাকটিস করা আছে। আপনি প্র্যাকটিস করলে শিখবেন এগুলো। দাগানো দেখতেছেন? আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, সে এটা পড়ে, সে এটা পড়ে, হ্যাঁ। তবুও আমি অনেককে শুনি যে বলে স্যার বইটা এটা আমার জন্য আমি পারবো তো? উদাহরণ দিলাম, আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, ও এই বইটা ও এখান থেকে প্র্যাকটিস করে। আচ্ছা, যাই হোক, তাহলে আমার কথা হচ্ছে ভোকাবুলারি আপনাকে ডে বাই ডে শিখতে হবে, হ্যাঁ। আর যাদের বয়স হয়ে গেছে মোটামুটি 25-26+, তারা যদি মনে করেন এই বয়সে আইসা প্রতিদিন 10টা করে ওয়ার্ড শিখবেন, যৌবন শেষ হয়ে যাবে, আপনার প্রয়োজনীয় ওয়ার্ডের অর্ধেকও শেষ হবে না। শুনতে যেমন শোনাক, এটাই বাস্তব কথা ভাই। 25 বছর পার হয়ে গেছে, 25+ এজ নিয়ে আপনি এখন আইসা যদি দৈনিক 10টা করে ওয়ার্ড শেখেন, আপনি কবে ওয়ার্ড শিখবেন? ওগুলো শিখতে হয় যখন মানুষ হাই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুল শেষ করে, তখন সে দৈনিক 10টা করে ওয়ার্ড শিখলে ওর মানায়। 25+ এইজ আপনার, আপনি এখন দৈনিক 10টা করে ওয়ার্ড শিখবেন, সম্ভব? কয় বছরে ওয়ার্ড শিখবেন? কিছু পরামর্শ শুনতে ভালো শোনায়, বাস্তবে কাজে আসে না। তার একটা হচ্ছে এরকম, আমরা প্রায় শুনি তুমি প্রতিদিন 10টা করে ওয়ার্ড শেখো তো। অথচ ওর বয়স হলো 27-28, চাকরির বয়স কয়দিন পর শেষ হবে, ও 28 বছরে যদি 10টা করে ওয়ার্ড শেখে, ও কয় বছর হলে 300 ওয়ার্ড শিখবে, 3000 ওয়ার্ড শিখবে? ভাবার বিষয় এগুলো। তাহলে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবার আসেন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ বুঝে গেলাম।
এবার আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন্দ্রিক যাই। আজকের ক্লাসটা লং হবে, হ্যাঁ, যাদের ধৈর্য আছে পুরো সময়টা দেন, টেন্সটা আমি অর্ধেকটা রিভিশন দেওয়ার চেষ্টা করে দেব। আমার আজকে আমি প্ল্যান করেছি যে আপনাদের টেন্স যতটুকু আছে আজকে আমি অর্ধেক সমাধান করে দিব ইনশাল্লাহ। রাজশাহীতে কি বই পাওয়া যাবে? না ভাইয়া, কোথাও পাওয়া যাবে, লাইব্রেরিতে পাওয়া যাবে না, এটা শুধু অনলাইনে পাওয়া যাবে। হ্যাঁ সিনথিয়া, শুধু অনলাইনে পাওয়া যাবে, শুধু অনলাইনে পাওয়া যাবে। আমাদেরকে পেজে নক করলে পাওয়া যাবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ তাই না? আচ্ছা, যদি বলি আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি দেখতেছি, আমি শুনতেছি, আমি ভাবতেছি তোমাকে নিয়ে, এগুলো কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ কাজটা চলমান, দেখছি, শুনছি, ভাবছি তোমাকে নিয়ে, এগুলো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, যে কেউই বলতে পারবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যা হয়। কথা সত্যি, কিন্তু তার চেয়েও বড় সত্যি হলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যতটা বাক্য লিখে অভ্যস্ত, প্যাসিভ ভয়েসে ততটা অনভ্যস্ত, অভ্যস্ত না আমরা। উদাহরণ বলি, দেখেন এখানে একটা সেন্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনের দিকে তাকান, একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, আবার এটাও একটা সেন্টেন্স। এটা হলো পেসিভ, এটা হলো কি, এটা হলো অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, আর এটা হলো পেসিভ। অ্যাক্টিভ ভয়েসে বাক্য লেখা ইজি হয়, পেসিভে একটু কঠিন হয়ে যায়। সো আমরা এখন দেখব অ্যাক্টিভ পেসিভে আমরা কেমনে লিখবো। তার আগে আমরা একটা বেসিক ডিসকাশন করে নেই। কি লেখা আছে স্ক্রিনে পড়েন। বর্তমানের কোনো ঘটনা, বর্তমানের কোনো ঘটনা যা, সরি, বর্তমানের কোনো ঘটনা যা চলতেছে, মানে কাজটা চলমান, এমন একটা ঘটনা যেখানে দেখে মনে হবে যে কাজটা চলমান। বর্তমানের কোনো চলমান ঘটনা, বর্তমানের কোনো চলমান ঘটনা বুঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটুকু জানলেই যথেষ্ট। তবুও আপনি অতিরিক্ত হিসেবে জানতে পারেন যে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকে। যেমন যে, যেমন বলা হয় কি যে আমি চা খাচ্ছি, যদিও খাচ্ছি বলা নাকি ঠিক না, বলতে হবে আমি চা পান করতেছি। অবশ্য আমি খাচ্ছি বলে আরাম পাই। যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এবার একটা বিষয়, একটা সূত্র শিখিয়ে দেই। যখন দেখবেন ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকে, আপনার কাছে দুইটি মেসেজ যাবে। এক, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেটি অ্যাক্টিভ ভয়েস। তখন আপনার স্ট্রাকচার হবে সাবজেক্টের পর অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ। আর যখন দেখবেন ক্রিয়ার শেষে হইতেছে, সাধুরূপ হলে হইতেছে আর চলিত রূপ হলে কি হচ্ছে থাকবে, তখন বুঝে নেবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু প্যাসিভ ভয়েস। যার স্ট্রাকচার হবে অবজেক্টের পরে অ্যামিজার, তার সাথে বিং যুক্ত হবে V3। তাহলে আমি যদি বলি লোকটিকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, বলেন তো এটা অ্যাক্টিভ নাকি পেসিভ? কমেন্ট করেন। লোকটিকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, এটা অ্যাক্টিভ নাকি পেসিভ? লোকটিকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস। তাহলে এরকম ক্রিয়ার শেষে হচ্ছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস হবে। তখন আপনার স্ট্রাকচার হবে অবজেক্টের পর এম বিং, ইজ বিং, আর বিং, V3, বাকি অংশ। চলুন তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আসি। এখানে প্রথম এক্সাম্পলটা কি আছে, বলা আছে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল সহ দেশের চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতেছে। সবার আগে বাক্যের ভার্বকে ধরে টান দেবেন, সাবজেক্ট অবজেক্ট বের হয়ে আসবে। এখানে ভার্ব হলো সমৃদ্ধ করতেছে, মানে করছে, চলিত রূপে করছে, এটা ভার্ব। এবার ছোট্ট করে যদি ভার্বকে প্রশ্ন করি, কাকে সমৃদ্ধ করছে? তোমাকে, আমাকে? নো, কাকে সমৃদ্ধ করছে? উত্তর হলো পর্যটন শিল্পকে। তার মানে এটা হলো আমার বাক্যের অবজেক্ট। ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই সেটি অবজেক্ট। এখন যদি প্রশ্ন করি
পর্যটন শিল্পকে কে সমৃদ্ধ করছে বা কারা সমৃদ্ধ করছে? উত্তর আসবে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল সহ দেশের চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো। তার মানে এই অংশটুকু হলো বাক্যের কি সাবজেক্ট। যেখানে সাবজেক্ট আছে সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস হবে। এখন সমস্যা হলো সাবজেক্ট তো বিশাল দৈর্ঘ্যের বড়, কোনো সমস্যা নেই, মনে রাখবেন যা কিছু দৈর্ঘ্যে বড় পেছন থেকে অনুবাদ করো, এই স্লোগানটা। তাহলে আমি এটাকে পেছন থেকে অনুবাদ করব যে দেশের চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো। ওকে, শুরু করি। দেশের, দ্য কান্ট্রিজ, অফ দ্য কান্ট্রির পরিবর্তে লিখলাম দ্য কান্ট্রিজ। দেশের চলমান মানে রানিং, কারেন্ট, তাই না, বা এক্সিস্টিংও আপনি বলতে পারেন। এক্সিস্টিং অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ডেভেলপমেন্ট প্রকল্পগুলো, প্রজেক্টস। সাবজেক্ট কি শেষ? একদমই না, এখনো শেষ হয়নি। এখন এর আগের শব্দটা কি আছে? সহ। সহর জন্য কি দিলাম? ইনক্লুডিং, সহ। আমরা যে কোনো ফ্রেজকে পেছন থেকে অনুবাদ করব, বাট এখন তিনটা আলাদা আলাদা নাম বলছে, যেখানে আমার সিকোয়েন্স মেনটেন করা দরকার। আগে কার কথা বলছে? পদ্মা সেতু, তাহলে লিখবো দ্য পদ্মা ব্রিজ। পদ্মা সেতু। এবার কর্ণফুলী টানেল, কর্ণফুলী টানেল, সেতুর নামের পূর্বে দা বসে। এবার মেট্রো রেল, মেট্রো রেল। এতক্ষণ ধরে আমরা বাক্যের কি লিখলাম? সাবজেক্ট লিখলাম। এবার কি দরকার? ভার্ব। ভার্ব কি? সমৃদ্ধ করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর ইউ হ্যাভ টু ইউজ অ্যাম, ইজ, আর, দেন প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি কোনটা নিব? এখানে আর নিব। কেন? কারণ এখানে অনেকগুলো প্রজেক্টস আছে, তাহলে ভার্ব প্লুরাল নাম্বার হবে। সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। এবার মূল ভার্বের সাথে আইএনজি। সমৃদ্ধ করার ইংলিশ কি? এনরিচ। তাহলে আমি এনরিচের সাথে আইএনজি করি কি হবে? এনরিচিং। অবশ্যই এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও লেখা সম্ভব। যাই হোক, এনরিচিং সমৃদ্ধ করতেছে। এবার আমার অবজেক্ট দরকার, কাকে সমৃদ্ধ করতেছে? কাকে সমৃদ্ধ করতেছে? কাকে সমৃদ্ধ করতেছে? উত্তর হলো পর্যটন শিল্পকে। তাহলে আমি লিখবো দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি, দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি, পর্যটন শিল্পকে। কি সুন্দর একটা বাক্য হলো না? দ্য কান্ট্রিজ এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টস ইনক্লুডিং দ্য পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, মেট্রো রেল আর এনরিচিং দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি। হয়ে গেল। কি বুঝলেন? যদি বুঝে থাকেন তাহলে আমার মতো চায় একটা চুমুক দেন, একটু কমেন্ট করেন কেমন বুঝলেন। আপনাদের কমেন্ট পড়বো। এই মুহূর্তে ক্লাস করতেছে কয়জন? 60 জনের মতো না? 61 জন না? এই 61 জন যারা ক্লাস করতেছে এরা হলো আমার ইএনজি লার্নিং আমাদের পেজের সেই সব প্রকৃত স্টুডেন্ট যারা মন থেকে রাইটিং শিখতে চায়। কারণ আমার ক্লাসের মতো বিরক্তিকর ক্লাস যারা এতক্ষণ সময় ধরে থাকে, আমি তাদেরকে অবশ্যই মনোযোগী স্টুডেন্ট মনে করি। গুড। সাবজেক্টের উপস্থিতি আছে ভাইয়া, একটু পরেই দেখাবো। সাবজেক্ট থাকলেও পেসিভ হতে পারে। যেমন আমি যদি বলি যে রুবেলের দ্বারা কাজটি করা হচ্ছে, ওখানে কিন্তু সাবজেক্ট রুবেল, তবু তো এটা পেসিভ, কারণ কাজটি করা হচ্ছে কারো দ্বারা। আমি সরি যে সবাইকে চা খাওয়াইতে পারতেছি না, তবে দেখা হলে চা খেতে যাই একসাথে। হ্যাঁ, আমি এই মুহূর্তে রংপুরে আছি। যারা রংপুরে কারা আছেন, রংপুরে যারা আছেন তাদেরকে খুব সহজে চা খাওয়াতে পারবো। আর ঢাকায় যাব 18 তারিখে।
18 তারিখে ঢাকায় যাদের দেখাও তাদেরকে চা খাওয়াতে পারবো। এমডি ইব্রাহিম সেটা অনেক আগ থেকে আমাদের পেজ ফলো করে, থ্যাংক ইউ। স্বপ্না, ওকে আমরা এবার পরের বাক্যে যাব। খেয়াল করেন, যদি আপনাকে অনুবাদ করতে বলা হয় আমি একটি চিঠি লিখছি বা লিখতেছি, আপনি সহজে পারবেন আই অ্যাম রাইটিং আ লেটার। বাট যদি আপনাকে বলা হয় একটি চিঠি লেখা হচ্ছে, প্রিয়তমা একটি চিঠি লেখা হচ্ছে তোমার জন্য, এটা অনুবাদ করতে পারবেন না সেটা বলিনি, তবে একটি চিঠি লেখা হচ্ছে তোমার জন্য এই বাক্যকে ইংলিশে অনুবাদ করতে গেলে আপনাকে ভাবতে হবে। কারণ কি? কারণ আমরা পেসিভ ভয়েসে বাক্য লিখতে অভ্যস্ত না। তাহলে আমি যদি বলি যে একটি চিঠি লেখা হচ্ছে তোমার জন্য বা লেখা হচ্ছে তোমার জন্য, এই বাক্যের একটা ক্রিয়া আছে। ক্রিয়া কোনটা? লেখা হচ্ছে। এই ক্রিয়ার দিকে তাকালে আপনি দুইটা মেসেজ পেয়ে যাবেন। সেটি হলো ক্রিয়া শেষে হচ্ছে আছে। যখন দেখবেন কোনো ক্রিয়ার শেষে হচ্ছে শব্দটা থাকবে তখনই আপনি বুঝে নেবেন যে এটা পেসিভ ভয়েস। এছাড়াও বাক্য পড়ে বোঝা যায় যে কাজটা কারো দ্বারা হচ্ছে, সুতরাং পেসিভ। এই ধরনের পেসিভ ভয়েসকে যদি আপনি অনুবাদ করতে যান ইংলিশে, প্রথমে আপনার অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কোনটা? কি লেখা হচ্ছে? উত্তর হলো একটি চিঠি, তার মানে আ লেটার। আর ক্রিয়ার শেষে হচ্ছে শব্দটা দেখে আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু পেসিভ ভয়েস। সেক্ষেত্রে আমাকে অবজেক্টের পরে অ্যাম বিং, ইজ বিং, আর বিং নিতে হবে। তো আমি এখানে দিলাম ইজ বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইটের পাস্ট পার্টিসিপল কি? রিটেন। এবার তোমার জন্য ফর ইউ। সুন্দর একটা বাক্য হলো আ লেটার ইজ বিং রিটেন ফর ইউ, তাই না? এবার আসেন স্ক্রিনে আমরা যে বাক্যটা দেখছি সেটা কি? বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের আরেকটা উদাহরণ। বলা হয়েছে এটি সত্যি যে উন্নত অবকাঠামোর অভাব, আচ্ছা, পর্যাপ্ত প্রচারণার ঘাটতি, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার সমস্যা, দক্ষ জনবলের স্বল্পতা এবং পর্যটন কেন্দ্রগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, এই জিনিসগুলো এই শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে। মানে পর্যটন শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে। ফাইন। এ বাক্যের ভার্ব কোনটা? ভার্ব হলো সৃষ্টি করছে, মানে সৃষ্টি করতেছে। করছে শব্দটা হলো চলিত রূপ, সাধুরূপ কি? করতেছে। এটা হলো ভার্ব। এখন যদি ভার্বকে প্রশ্ন করি কি সৃষ্টি করতেছে, উত্তর হলো বাধা। এই বাধাটা হলো কি? অবজেক্ট। এখন যদি বলি কে বাধা সৃষ্টি করতেছে, কে? উত্তর হলো এই যেগুলো উন্নত অবকাঠামোর অভাব, পর্যাপ্ত প্রচারণার ঘাটতি, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার সমস্যা, দক্ষ জনবলের স্বল্পতা এবং পর্যটন কেন্দ্রগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5। এই পাঁচটা জিনিস বাধা সৃষ্টি করতেছে। তার মানে এই বাক্যের সাবজেক্ট কয়টা বলেন তো? পাঁচটা। সিরিয়াসলি এই পাঁচটাই বাক্যের সাবজেক্ট। হতে পারে না আমি বলতে পারি না যে রহিম, করিম, জামাল, কামাল এখানে এসেছে, অনেকগুলো সাবজেক্ট। সো এরকমও এই বাক্যের এরা সবাই হচ্ছে, সবগুলো হচ্ছে বাক্যের কি? সাবজেক্ট। এই বাক্যের কি বাকি হলো? সাবজেক্ট বুঝলেন, ভার্ব বুঝলেন, অবজেক্ট বুঝলেন। এখন সাবজেক্টের আগে একটা বাড়তি ক্লোজ আছে, সমস্যা নেই, যে কোনো ক্ষেত্রে বাড়তি ক্লোজ থাকলে আমরা ওটা আগে নিয়ে নেব। কি বলছে? এটি সত্যি যে, এটুকু ইংলিশ কি ভাই? ইট ইজ ট্রু দ্যাট, এটি সত্যি যে। এখন আসেন, আমার সাবজেক্ট যেহেতু আছে, ভার্বও আছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। কেউ একজন নিজেই সৃষ্টি করতেছে বাধা, সো এটা অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস। তার মানে আমি সাবজেক্টের পরে আমি যা নিব, ভার্বের সাথে কি নেব? আইএনজি নেব। সো প্রথমে কি বলছে? উন্নত অবকাঠামোর অভাব। উন্নত অবকাঠামোর অভাব। আচ্ছা, এটা যে অ্যাক্টিভ ভয়েস, এটা কি আপনারা সবাই বুঝে গেছেন? বুঝে গেছেন? সাবজেক্ট যখন শুরুতে আছে সুতরাং এটা অ্যাক্টিভ।
আচ্ছা, এখন এই সাবজেক্ট এখানে 5টা উপাদান, তাহলে আমরা একটা একটা করে আসবো। উন্নত অবকাঠামোর অভাব, এটা একটা ফ্রেজ না? যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে? পেছন দিক থেকে। তার পেছনের পার্টটা হলো অভাব। অভাবের ইংলিশ কি বলেন? ল্যাক না? শর্টেজ ইত্যাদি। তাহলে আমি লিখলাম যে আ ল্যাক অফ, অভাব। এবার রয়ের জন্য দিলাম এই জব। এবার উন্নত অবকাঠামো, উন্নত, ইমপ্রুভড বা অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, উন্নত অবকাঠামোর অভাব। এবার কি বলছে? পর্যাপ্ত প্রচারণার ঘাটতি। আরে মানে অবকাঠামো থাকলেও আমরা সেগুলোকে প্রচারণা করতে চাই না, প্রচারণার ঘাটতি। এবার এটা পেছন দিকে অনুবাদ করেন, ঘাটতি। ঘাটতি মানে তো অভাব, কিন্তু অভাবের জন্য আপনি কত আর ল্যাক লিখবেন? এবার শর্টেজ লিখতে পারেন, হ্যাঁ লিখতে পারেন, শর্টেজ অফ পর্যাপ্ত প্রচারণা হয়ে যাবে। আবার আপনি ভাবতে পারেন পর্যাপ্ত প্রচারণার ঘাটতি মানে কি? এর মানে হলো অপর্যাপ্ত প্রচারণা। পর্যাপ্ত প্রচারণার ঘাটতি মানেই তো অপর্যাপ্ত প্রচারণা। তাহলে অপর্যাপ্তর ইংলিশ কি? অ্যাডিকুয়েট না, ইনঅ্যাডিকুয়েট। তাহলে আমি লিখতে পারি ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত প্রচারণা, দ্যাট মিন্স প্রমোশনাল, প্রমোশনাল অ্যাক্টিভিটিস। এটা হলো। এবার আরেকটা সাবজেক্ট আসেন, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার সমস্যা। আচ্ছা, নিরাপত্তার ইংলিশ কি? সিকিউরিটি। সো লিখে দিলাম সিকিউরিটি অ্যান্ড পরিচ্ছন্নতা, ক্লিনলিনেস, ক্লিনলিনেস সমস্যা, ইস্যুজ। এবার বলছে দক্ষ জনবলের স্বল্পতা, পেছন থেকে লিখেন স্বল্পতা, শর্টেজ, শর্টেজ। রয়ের জন্য কি দিলাম? অফ। দক্ষ জনবল, স্কিলড, স্কিলফুল না, স্কিলড ম্যান পাওয়ার, দক্ষ জনবলের স্বল্পতা। বা আপনি ইনএডিকুয়েসি লিখতে পারেন। আপনি যদি বলেন যে না আমি শর্টেজ লিখবো না, আমি স্বল্পতার জন্য এডিকুয়েটের বিপরীত লিখবো ইনএডিকুয়েট। ইনএডিকুয়েটের নাউন হচ্ছে ইনএডিকুয়েসি, সমস্যা নেই, ইনএডিকুয়েসি অফ স্কিলড ম্যান পাওয়ার। এখন বলছে এবং, বারবার অ্যান্ড আর কত লিখবো? এখন লিখে দিলাম অ্যাজ ওয়েল অ্যাজ, এবং পর্যটন কেন্দ্রগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, পেছন দিক থেকে। তাহলে আমি লিখতে পারি অভাবের ইংলিশ কি? শর্টেজ। শর্টেজে লিখতে যাচ্ছি না, কেন লিখবো না? এটা অন্যভাবে লিখেন না। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব মানে কি? অপর্যাপ্ত ব্যবস্থাপনা, অপর্যাপ্ত ব্যবস্থাপনা, তাহলে তো হয়ে গেল। ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট ম্যানেজমেন্ট। আর যদি বলেন যে না আমি অভাব দিয়ে লিখবো, তখন আপনাকে লিখতে হবে যে একটু, তখন আপনাকে লিখতে হবে যে শর্টেজ অফ ওই সুষ্ঠু ব্যবস্থাপনা মানে প্রপার ম্যানেজমেন্ট লিখবেন, সমস্যা নেই। আর আমি যা লিখতে চাইছিলাম সেটা হচ্ছে ভাব অনুবাদ, অর্থাৎ বাক্যের ভাবকে বা থিমকে ঠিক রেখে আপনি যত সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন তত ভালো। আমি লিখতে চাইছিলাম যে ইনসাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট সুষ্ঠু ব্যবস্থাপনা। তাহলে আমি লিখতে পারি যে প্রপার ম্যানেজমেন্ট। প্রপার ম্যানেজমেন্টটা অপর্যাপ্ত কোথায়? পর্যটন কেন্দ্রগুলোতে, অ্যাট টুরিস্ট স্পটস বা সেন্টার্স। এতক্ষণ ধরে আমরা বাক্যের কি লিখলাম বলেন তো? এতক্ষণ ধরে বাক্যের কি লিখেছি বলেন? কি লিখছি এটা? এতক্ষণ ধরে আমরা কি লিখেছি? সাবজেক্ট লিখছি, সাবজেক্ট, সাবজেক্ট। এই জিনিসগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট। এবার আসেন ভার্ব। ভার্ব কোনটা? ভার্ব হলো সৃষ্টি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এম ইজ আর লাগবে না, অনেকগুলো সাবজেক্ট, তাহলে আমি লিখবো আর, 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 আর। সৃষ্টি করছে কি? সৃষ্টি করে ইংলিশ কি? ক্রিয়েট। তাহলে আর ক্রিয়েটিং, আর ক্রিয়েটিং, সৃষ্টি করতেছে। এবার কি সৃষ্টি করতেছে? বাধা। বাধার জন্য আমি দিলাম কি? ব্যারিয়ার্স। আর ক্রিয়েটিং ব্যারিয়ার্স। হয়েছে না? হয়েছে। এখন আপনি চাইলে এই দুইটা ওয়ার্ড না লিখে তো আপনি এক কথায় প্রকাশ করতে পারেন। কিভাবে? এটা বাদ দিয়ে আপনি এক কথায় লিখেন আর
হিন্ডারিং। হিন্ডার মানেই তো বাধার সৃষ্টি করা। তাহলে এর আগে আমি কি লিখছিলাম? ক্রিয়েটিং ব্যারিয়ার্স, বাধা সৃষ্টি করতেছে। আর ক্রিয়েটিং ব্যারিয়ার্সকে কাইটা দিয়ে আমি একটা ওয়ার্ড কি লিখছি? হিন্ডারিং। হিন্ডারিং মানেই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাহলে দুইটা ওয়ার্ডের চেয়ে আমার একটা ওয়ার্ডে কাজ হলে দুইটা ওয়ার্ডের কি দরকার ভাই? প্রয়োজন আছে? আপনি যখন দেখবেন যে আপনার দুটো ওয়ার্ডের কাজ করতেছে একটা ওয়ার্ড, তাহলে আপনি কেন দুইটা ওয়ার্ড লিখতে যাবেন? ভার্ব হলো বাধার সৃষ্টি করা। এবার আসেন, কাকে বাধা দিচ্ছে? উত্তর হলো এই শিল্পের বিকাশকে। তার মানে পেছন দিক থেকে লিখবো ফ্রেজ, যেহেতু এটা দ্য গ্রোথ, বিকাশ অফ দিস ইন্ডাস্ট্রি, এই শিল্পের বিকাশকে। যারা এখনো বোঝেননি তারা আরেকবার মনোযোগ দিয়ে বুঝবেন। এই বাক্যের আমি শুরুতে একটা অংশ পেয়েছি, লেখা আছে এটি সত্যি যে, এটি সত্যি যে, এটি সত্যি যে, এটি সত্যি যে এইটুকুর জন্য আমি লিখছি ইট ইজ ট্রু দ্যাট। এবার এখানে ভার্বটা হলো বাধা সৃষ্টি করা। কে বাধা সৃষ্টি করতেছে? এই যে এই জিনিসগুলো, উন্নত অবকাঠামোর অভাব, ডট 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 থেকে এই অভাব পর্যন্ত, এই সব অভাব এরা বাক্যের সাবজেক্ট। সাবজেক্টগুলো আমি পার্ট পার্ট করে লিখেছি। আগে লিখছি উন্নত অবকাঠামোর অভাব, তার মানে ল্যাক অফ অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার। তারপর পর্যাপ্ত প্রচারণার ঘাটতি, সেটাকে আমি লিখেছি ইনঅ্যাডিকুয়েট প্রমোশনাল অ্যাক্টিভিটিস। নিরাপত্তা ও পরিচ্ছন্নতার সমস্যা, তা লিখেছি আমি সিকিউরিটি অ্যান্ড ক্লিনলিনেস ইস্যুস। দক্ষ জনবলের স্বল্পতা, লিখেছি ইনঅ্যাডিকুয়েসি অফ স্কিলড ম্যান পাওয়ার। আচ্ছা, এবং পর্যটন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, অ্যাজ ওয়েল অ্যাজ ইনসাফিসিয়েন্ট প্রপার ম্যানেজমেন্ট অ্যাট টুরিস্ট ডেস্টিনেশনস বা সেন্টার্স। এই সাবজেক্ট লেখার পর ভার্ব লিখছি আর হিন্ডারিং। কাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, কাকে বাধা দিচ্ছে? উত্তর হলো দ্য গ্রোথ অফ দিস ইন্ডাস্ট্রি, এই শিল্পের বিকাশকে। সেন্টেন্সটাকে প্রাথমিকভাবে দেখলে আপনার কাছে মনে হবে অনেক কঠিন, বাস্তবে এত কিন্তু কঠিনের কিছুই না। যদি আপনার মনোযোগ ঠিক থাকে তাহলে এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই কি সহজ। সবসময় আমি যে কথাটুকু বলি যে কেউ যদি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চায়, তার জন্য আমার মনে হয় তিনটা জিনিস হলেই চলবে। অর্থাৎ ওর মন যা চায় তাই ও লিখবে, কিংবা অনুবাদও দক্ষ হবে। যদি শিখতে চায় তার জন্য তিনটা জিনিস লাগবে। এক, নিজের ধৈর্য শক্তি। দুই, আমার মতো একটা রাইটিং কোর্স। আমি যে কোর্সটা অফার করি, ইএনজি লার্নিং যে কোর্সটা অফার করে, ঠিক এটাই না, এই টাইপের একটা রাইটিং কোর্স যেখানে ভেঙে চুরে বোঝানো হবে। আর তিন, এরকম একটা কমপ্লিট ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর বই, যেখানে পড়লে মনে হবে কেউ আমাকে নিজেই বুঝিয়ে দিচ্ছে। কমপ্লিট বই, যেখানে ট্রান্সলেশন থাকবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, রিডিং কম্প্রিহেনশন, এসে রাইটিং, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, ভোক্যাব সব থাকবে। এই তিনটা উপাদান থাকলে আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কারো পক্ষে ইংলিশ রাইটিং স্কিল সমৃদ্ধ করা সম্ভব, এবং সম্ভব ইনশাল্লাহ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুবাদ চর্চা আমরা অ্যাক্টিভ ভয়েস পর্যন্ত বুঝলাম। কেমন লাগলো? এবার আসি আমরা পেসিভ ভয়েসে যাওয়া যায় কিনা দেখি। বাক্যটা একবার পড়েন, নিজেরা পড়ে দেখেন তো অ্যাক্টিভ নাকি পেসিভ। আপনাদের কমেন্ট পড়ি একটু, দেখেন অ্যাক্টিভ নাকি পেসিভ, বাক্যটা পড়ে বোঝেন। রাইট, বাক্যটা হলো পেসিভ ভয়েস। এটা একটা পেসিভ ভয়েস। আমরা কিভাবে বুঝলাম এটা পেসিভ ভয়েস না? ভোকাবুলারি কোথা থেকে শুরু করব? প্রথম অধ্যায় থেকে শুরু করবেন। পেসিভ, আচ্ছা খেয়াল করেন। আপনাকে যদি স্ক্রিনের এই বাক্যটি দেখিয়ে আমি এবার জিজ্ঞেস করি যে এটি অ্যাক্টিভ নাকি পেসিভ, আপনার ভাবতে কষ্ট হতে পারে। নর্মালি আমরা জানি কারো দ্বারা কাজ করা হলে পেসিভ, কেউ সরাসরি কাজ করলে অ্যাক্টিভ। তবুও কখনো কখনো এই সূত্র দিয়ে আমরা অ্যাক্টিভ পেসিভ বুঝি না। সেই সমস্যার সমাধানের জন্য একটু যদি আমি চেষ্টা করি, সেই চেষ্টাটা হতে পারে যখন আপনি দেখবেন কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে হইতেছে অথবা চলিত রূপে হচ্ছে, ক্রিয়ার শেষে হইতেছে বা হচ্ছে যদি থাকে, আপনার কাছে দুইটি মেসেজ পৌঁছাবে।
এক, বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দুই, বাক্যটি প্যাসিভ ভয়েস। ক্রিয়ার শেষে হইতেছে বা হচ্ছে থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। এভাবে আপনি চাইলে ভাবতেই পারেন। এই বাক্যে কি বলা আছে? বিদেশি পর্যটকদের নজর কাড়তে বেশ কিছু পর্যটন কেন্দ্রের মূল নকশা সহ অবকাঠামোগত নকশার পরিবর্তন করা হচ্ছে। এই যে ক্রিয়ার শেষে পরিবর্তন করা হচ্ছে, আমার কি ক্রিয়ার শেষে কি আছে? হচ্ছে। যখন ক্রিয়া শেষে হচ্ছে আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। এছাড়াও আপনি নিজে বুঝতে পারবেন কোনো কিছুর নকশা পরিবর্তন একা একা হয় না, বরং কারো দ্বারাই হয়, প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের এটা হচ্ছে মূল ভার্ব। এবার আপনি ভার্বকে প্রশ্ন করেন যে কি পরিবর্তন করা হচ্ছে? উত্তর হলো, কি পরিবর্তন করা হচ্ছে? উত্তর হলো বেশ কিছু পর্যটন কেন্দ্রের মূল নকশা সহ অবকাঠামোগত নকশার পরিবর্তন করা হচ্ছে। তার মানে এই যে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটি বাক্যের অবজেক্ট। প্রথমত ক্রিয়ার দিকে তাকিয়ে আপনি বুঝলেন, হচ্ছে দেখে বুঝলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তারপর আপনার প্যাসিভের স্ট্রাকচার যদি জানা থাকে, শুরুতে অবজেক্ট, তারপর অ্যামি যারের সাথে বিং, V3, আপনি কেন পারবেন না? কেন পারবেন না? এখন আপনার অবজেক্টটুকু দরকার। এখানে অবজেক্ট কোনটা? বেশ কিছু পর্যটন কেন্দ্রের মূল নকশা সহ অবকাঠামোগত নকশা। তাহলে অবজেক্টটা সাইজে বড়। সবসময় আমি যেটা বলি, যা কিছু দৈর্ঘ্যে বড়, যা কিছু সাইজে বড়, কোন দিক থেকে যেন? পেছন দিক থেকে পরিবর্তন করো। তাহলে আমার এখানে পেছনের শব্দটা কি? আমার এখানে পেছনের শব্দটা হলো অবকাঠামোগত পরিবর্তন। তাহলে আমাকে এই অবকাঠামোগত পরিবর্তন থেকেই আমাকে শুরু করতে হবে। তাহলে অবকাঠামোগতর জন্য আমি লিখলাম দা ইনফ্রাস্ট্রাকচারাল পরিবর্তন। পরিবর্তনটা আমি পরিবর্তন করা হচ্ছে, এটা তো ভার্ব। তাহলে অবকাঠামোগত নকশার, তার মানে ডিজাইন, দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডিজাইনস। আচ্ছা, এবার আসেন এই যে সহর জন্য কি দিব? ইনক্লুডিং, সহ। এবার কি সহ? মূল নকশা, দ্য মাস্টার প্ল্যান। এবার অফ, বেশ কিছু পর্যটন কেন্দ্র, সেভারেল টুরিস্ট ডেস্টিনেশনস বা স্পোর্টস বা সেন্টার্স। এটা হলো আমার অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করব, আগে অবজেক্ট নিলাম, তারপর আমি অ্যাম বিং, ইজ বিং, আর বিং নিব। কি হবে? আর বিং। কেন? কারণ আমার আসল সাবজেক্টটা হলো প্লুরাল নাম্বার। মনে রাখবেন, এই যে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করেছি, মানে এটা এখন সাবজেক্ট। সাবজেক্ট যত দৈর্ঘ্যে বড় হোক না কেন, আপনাকে প্রথম নাউন অনুসারে ভার্ব নিতে হবে। এখানে আমার প্রথম নাউনটি প্লুরাল নাম্বার, তাহলে আমার ভার্ব হবে কি? প্লুরাল নাম্বার, মানে আর বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? পরিবর্তন। পরিবর্তন করার ইংলিশ কি? চেঞ্জ। তাহলে আমি চেঞ্জের পাস্ট পার্টিসিপল দেব কি? চেঞ্জড। সবই ঠিক আছে। এখন এই পরিবর্তনটা কেন করা হচ্ছে ভাই? কারণটা কি? কারণ হলো বিদেশি পর্যটকদের নজর কাড়তে। এটা হলো অ্যাডভার্ব অফ রিজন, কারণ। যেহেতু বাক্যের শুরুতে কারণটা দেওয়া আছে, আমরাও চাইলে শুরুতে লিখতে পারি। লিখবো কোন দিক থেকে? পেছন দিক থেকে। সরি, যে কোনো ফ্রেজকে আপনি পেছন দিক থেকে লিখবেন। নজর কাড়তে, যখন দেখবেন এরকম ক্রিয়ার শেষে তে বিভক্তি থাকে, তখনই 2 + V1 হবে। তাহলে আমি লিখবো টু অ্যাট্রাক্ট বিদেশি পর্যটক, লিখবো ফরেন টুরিস্টস। কমা চিহ্ন দিব একটা। প্রিন্সিপাল ক্লোজের আগে এরকম বাড়তি অংশ লিখলে কমা চিহ্ন দিব। আর এটা কি ছিল? তবে। এই তবের জন্য আমি কি লিখবো? হাউএভার। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো? হাউএভার, টু অ্যাট্রাক্ট ফরেন টুরিস্টস, the infrastructural designs, including the master plan of several tourist destinations, are being changed. হ্যাঁ, আপনি এভাবেও লিখতে পারতেন। However, the infrastructural designs, including the master plan of several tourist destinations, are being changed to attract foreign tourists. এভাবেও লেখা সম্ভব ছিল। সো আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে বুঝবেন আর কিভাবে লিখবেন। আবারও বলি, ক্রিয়া শেষে হচ্ছে বা হইতেছে থাকা মানে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হবে, যেখানে আপনাকে শুরুতে অবজেক্ট নিতে হবে, তারপর অ্যাম বিং, ইজ বিং, আর বিং, V3 বাকি অংশ।
এবার যদি আমি আমার মতো করে একটা ছোট্ট বাক্য আপনাদেরকে বুঝাই। আমি একটা বাক্য লিখলাম যে জলবায়ু পরিবর্তন, খেয়াল করেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে নানা রকমের বৃক্ষ রোপণ করা হচ্ছে। এই সেন্টেন্সটা দেখে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এটা কোন টেন্স, কোন ভয়েস, আমার মনে হয় আপনার বুঝতে একদমই কোনো অসুবিধা হবে না। কেন? কারণ আপনার জানা আছে যদি ক্রিয়ার শেষে হচ্ছে শব্দটি থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেটি পেসিভ ভয়েস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েসকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব কিভাবে? শুরুতে আপনি অবজেক্ট নেবেন। ওকে, ভার্বকে প্রশ্ন করেন কি রোপণ করা হচ্ছে, উত্তর হলো নানা রকমের বৃক্ষ, তার মানে এটা আমার অবজেক্ট। আমি অবজেক্টটাকে নিয়ে নিলাম। আচ্ছা, অবজেক্টটা নিলাম আমি নানা রকমের বৃক্ষ, দ্যাট মিনস ভেরিয়াস কাইন্ডস অফ ট্রিজ, ভেরিয়াস কাইন্ডস অফ ট্রিজ, নানা রকমের বৃক্ষ। এবার আমি অ্যাম বিং, ইজ বিং, আর বিং নিব। ট্রিজ যেহেতু প্লুরাল নাম্বার তাহলে আর বিং নিতে হবে, সো আমি এখানে দিলাম আর বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রোপণ করা কি ইংলিশ প্ল্যান্ট, তাহলে প্ল্যান্টের পাস্ট পার্টিসিপল হবে প্ল্যান্টেড। ব্যাস, বাক্যের মূল অংশ শেষ। প্রিন্সিপাল ক্লোজ লেখার পর বাকি অংশটুকু আমরা নিব। এটা হলো অ্যাডভার্ব অফ রিজন। কেন? আপনি প্রশ্ন করেন যে কেন রোপণ করা হচ্ছে, উত্তর আসে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে। ভাই, এটার নাম অ্যাডভার্ব অফ রিজন প্লেস, যদি আপনি নাও বোঝেন কোনো সমস্যা নেই। এটুকু মনে রাখবেন, বাক্যের মূল অংশটুকু লেখার পর বাকি যে অতিরিক্ত অংশটুকু থাকে তাকে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। পেছনের শব্দটা কি আছে? কমাতে। বলি তো, ক্রিয়ার শেষে যখন তে বিভক্তি থাকবে অর্থাৎ কোনো উদ্দেশ্য বুঝাবে তখন টু প্লাস ভার্ব, তাহলে কমাতে। কমাতের ইংলিশ কি হবে? কমাতে তার মানে টু রিডিউস বা টু লেসেন। কমাতে কি কমাতে? কি কমাতে? পেছন থেকে আসেন। কি কমাতে? নেতিবাচক প্রভাব, দা অ্যাডভার্স ইফেক্টস বা ব্যাড ইফেক্টস, নেতিবাচক প্রভাব। ওকে, হ্যাঁ, আপনি নেগেটিভ ইম্প্যাক্টসও লিখতে পারেন। অ্যাডভার্স ইফেক্টস, নেতিবাচক প্রভাব। দা দিলাম কেন? কারণ কার প্রভাব সেটা সুস্পষ্ট করে বলা আছে যে এটা জলবায়ু পরিবর্তনের প্রভাব। যখনই দেখবেন একটা নাউনের কারণে আরেকটা নাউন নির্দিষ্ট হয়ে যাবে, আপনাকে আর্টিকেল দা নিতে হবে, দ্য অ্যাডভার্স ইফেক্টস। এবার এই যে র এর জন্য দিলাম অব, এবার জলবায়ু পরিবর্তনের জন্য দিলাম কি? ক্লাইমেট চেঞ্জ। অনুবাদ কিন্তু হয়ে গেছে। তবে বলি কি জানেন, বাংলা বাক্যে যখন দেখবেন একটা অতিরিক্ত অংশ দ্বারা বাক্য শুরু করেছে, আপনি ইংলিশ অনুবাদ করার সময়ও চেষ্টা করবেন সেই অতিরিক্ত অংশটাকে বাক্যের শুরুতে রাখার। অর্থাৎ যদি আপনি বাক্যটা শুরুতেই লিখতেন টু লিসেন দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, তারপর একটা কমা চিহ্ন দিয়ে ভেরিয়াস কাইন্ডস অফ ট্রিজ আর বিং প্ল্যান্টেড, আরো সুন্দর হতো। এখন কি ভুল হয়েছে? না, ভুল হয়নি। শুধু এটা বললাম অতিরিক্ত অংশ বাক্যের শুরুতে থাকলে আপনারা ট্রান্সলেট করার সময় বাক্যের শুরুতেই রাখার চেষ্টা করবেন। তাহলে ক্রিয়ার সাথে হচ্ছে দেখে বুঝবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস। যখন আপনি অবজেক্টের পরে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ভি3 নিয়ে বাকি অংশটুকু নেবেন। মনোযোগ দিলে আমার মনে হয় আমার ক্লাস বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না। কি বলেন? এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দিকে যাব। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আস্তে আস্তে উপস্থিতি কমে যাচ্ছে, তাই না? কি করব ভাই, আমি তো আর জোর করে ধরে রাখতে পারবো না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি, ধরে রাখতে পারবো না। আচ্ছা, এবার আসি পরের বাকি কি বলা আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আপনি অনুবাদ চর্চা করতে চান তাহলে আপনার এই স্ক্রিনের অংশটুকু খুব জরুরি। কেন? আপনাকে আগে বাংলা বাক্য দেখে চেনা শিখতে হবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর জন্য আপনি মনে রাখবেন একটা ঘটনা, বর্তমানেরই ঘটনা, ইতোমধ্যে ঘটে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান। মানে কি?
মানে একটা ঘটনা ঘটে গেছে, বাট তার অস্তিত্ব এখনো নষ্ট হয়নি, অস্তিত্ব এখনো রয়ে গেছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট টেন্স না দিয়ে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কি? মানে হলো, আমি বললাম, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি বললাম ভাই দেখেন এই স্কুলটা এখানে 10 বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দিস স্কুল হ্যাজ বিন এস্টাবলিশড হিয়ার, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিলাম। কেন? কারণ 10 বছর আগে প্রতিষ্ঠা করা হলেও স্কুল কিন্তু এখনো হারিয়ে যায়নি, স্কুলটা এখনো আছে। সো একটা ঘটনা কিছুক্ষণ আগে ঘটুক, আর 10 বছর আগে ঘটুক, আর 100 বছর আগেই ঘটুক, এমন যদি হয় ঘটনা ঘটেছে এবং ঘটনার অস্তিত্ব এখনো নষ্ট হয়নি, এখনো আছে, সেটি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অনুবাদ করতে পারেন। আমি এইমাত্র ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট, সবাই বলছে। কিন্তু 100 বছর আগের ঘটনাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। যেমন আমি যদি বলি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারেন, বাংলাদেশ হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। হ্যাঁ, লিখতে পারেন। শুধু ঠাড়া পড়া রুল মুখস্থ করলে হবে না যে 1971 মানে সবসময় পাস্ট টেন্স। তাহলে একটা ঘটনা অতীত হলেও পাস্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। কেন? কারণ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ কি এখন পরাধীন হয়েছে? স্বাধীনই তো আছে। এমন যদি হতো 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, হওয়ার পর মাঝখানে পরাধীন হয়ে গেছে, আবার স্বাধীন হয়েছে, তাহলে আপনি বলতে পারেন 71-এ একবার স্বাধীন হয়েছিল, পাস্ট হইতে পারতো। তাহলে একটা ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে, বা ঘটনার ফল এখনো বর্তমান, সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবুও চেনার উপায়, যদি বাংলা ক্রিয়ার শেষে, যদি বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসে, আসেন থাকে, নর্মালি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সেটা অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট থাকে শুরুতে, তারপর হ্যাভ, হ্যাজ, ভিত্রি, বাকি অংশ। আর যদি আপনি দেখতে পান বাংলা ক্রিয়ার শেষে হয়েছে শব্দটি আছে, হয়েছে, তাহলে মোটামুটি নিশ্চিত থাকেন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু পেসিভ ভয়েস, কারো দ্বারা কাজ হচ্ছে। তাহলে ক্রিয়ার শেষে হয়েছে থাকা মানে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পেসিভ ভয়েস। যদি বলি লোকটিকে এখানে ডাকা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেসিভ। তোমাকে সেখানে যেতে বলা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট পেসিভ ভয়েস। তোমাকে এই প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট পেসিভ ভয়েস। ইউ হ্যাভ বিন আস্কড টু আনসার অফ দিস কোয়েশ্চেন। তাহলে ক্রিয়ার শেষে হয়েছে থাকা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেসিভ ভয়েস হবে। তাহলে এই মজার মজার স্ট্রাকচারগুলো আমরা এখন একটু দেখে নেই কিভাবে প্রয়োগ করতে হয়। খেয়াল করেন, একটা বাক্য দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে, দেশের পর্যটন শিল্প ইতোমধ্যে বাংলাদেশের হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ট্যুর গাইড, হস্তশিল্প ও ক্ষুদ্র ব্যবসা খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। করেছে মানে কি? করি আছে, করি আছে। এই করি আছে শব্দটি হলো সাধুরূপ, সাধুরূপ, সাধুরূপ। করি আছে শব্দটি হলো সাধুরূপ, আর এর চলিত রূপ কি বলেন? করেছে। তো আমরা লিখেছিলাম ক্রিয়ার শেষে যখন আসি, আসো, আসে থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আপনি বলতে পারেন যে এখানে তো ক্রিয়ার শেষে আসি, আসো, আসে এগুলো তো নেই, তাহলে আমি কেমন করে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এখানে আছে মানে করেছেটা সাধুরূপ হলো করি আছে, আছে তো, এই যে আছে না, আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবার আগে যে কোনো বাক্যকে অনুবাদ করতে গেলে আপনার ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব হলো সৃষ্টি করেছে। এবার আপনি ভার্বকে প্রশ্ন করেন কি সৃষ্টি করেছে, কি সৃষ্টি করেছে? উত্তর হলো, উত্তর হলো যে, উত্তর হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। তার মানে এটা অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, এখন আমার সাবজেক্ট দরকার। নাও আই নিড দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। হোয়ার ইজ দ্য সাবজেক্ট? ইফ ইউ আস্ক দ্য ভার্ব কে সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, উত্তর কি আসে? দেশের পর্যটন শিল্প। তার মানে এটা আমার সাবজেক্ট। আমাকে আর কি ছেকায় বলেন? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, আমি অবজেক্টও পেয়ে গেলাম। আর বাকি কিছু নিয়ে আপনার ভাবার দরকার নেই। আরে ভাই বাকিগুলো বাদ, ওগুলো নিয়ে ভাবার দরকারই নেই। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করেন, ওগুলো দরকার নেই। আপনি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে সাইজ করেন। সাবজেক্টকে দেশের পর্যটন শিল্প, তাহলে আমি লিখে দিলাম দ্য কান্ট্রিজ, কান্ট্রিজ ট্যুরিজম, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, দেশের পর্যটন শিল্প।
ভার্ব কি সৃষ্টি করিয়াছে, ইতোমধ্যে করে ফেলছে অলরেডি, দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ অলরেডি ক্রিয়েটেড সৃষ্টি করেছে। আপনি ওপেনও লিখতে পারেন, খুলেছে, দ্বার উন্মোচন করেছে, কত কিছু লেখা যায়। এবার আসেন অবজেক্ট, কি সৃষ্টি করছে? কর্মসংস্থানের সুযোগ। তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, কর্মসংস্থানের সুযোগ, কর্মসংস্থানের সুযোগ। সাবজেক্ট হয়েছে না? কোনটা ছিল সাবজেক্ট? দ্য কান্ট্রিজ ট্যুরিজম ইন্ডাস্ট্রি। ভার্ব কোনটা? হ্যাজ ক্রিয়েটেড, অলরেডি এটা অ্যাডভার্ব। অবজেক্ট কি সৃষ্টি করছে? এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। যে কটা অংশ আমি গোল দাগ বা আন্ডারলাইন করছি তার ইংলিশ লেখা শেষ না? শেষ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়া শেষ করে বাক্যের বাকি যে অংশটুকু থাকে সেটাকে আপনি জাস্ট পেছন দিক থেকে ধরে একটার পর একটা অনুবাদ করে যাবেন। চলবে গাড়ি চিলমারি, কোথাও দাঁড়াবেন না, চলতে থাকবে। কি বলেছি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর বাক্যের যে বাকি অংশটুকু থাকে সেই অংশটুকুকে আপনি অনুবাদ করবেন পেছন দিক থেকে, চলতে থাকবে। তাহলে পেছনের পার্টটা কি? লক্ষাধিক মানুষের কর্মসংস্থান, মানে মানুষের জন্য। জন্য কি এখানে আছে? নাই, আপনি ধরে নেন না, মানুষের জন্য কর্মসংস্থান। তাহলে আমি লিখে দিলাম ফর, ফর জন্য। এবার লক্ষাধিক মানে 1 লক্ষেরও অধিক, তাহলে মোর দ্যান 1 লাখ, এই তো। হ্যাঁ, এভাবে লিখতে পারেন। আপনি এভাবে লিখেন যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস, হান্ড্রেডস অফ থাউজেন্ডস, থাউজেন্ড মানে কি হাজার, হান্ড্রেড মানে কি শত, তার মানে 100 হাজারে কি 1 লাখ না? লক্ষাধিক বোঝাতে আপনি এভাবে লিখতে পারেন যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস, লক্ষাধিক। আচ্ছা, এবার মানুষ, অফ পিপল। আপনি চাইলে মিলিয়নসও লিখতে পারেন, না লিখতে পারেন, কিন্তু মিলিয়ন তো হলো 10 লক্ষ, 1 মিলিয়ন। এখানে তো বলছে লক্ষের অধিক, মানে 1 লাখের অধিক জাস্ট। তাই আমি লিখে দিলাম মোর দ্যান 1 লাখ না লিখে আমি লিখলাম কি হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল, লক্ষাধিক মানুষের জন্য। এটুকু হয়ে গেল। এবার আসেন পেছন দিক থেকে এইভাবে আসেন, প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে। তাহলে আমি কি লিখবো? প্রত্যক্ষ ভাবে মানে কি? ডাইরেক্টলি, অ্যান্ড পরোক্ষ ভাবে মানে কি? ইনডাইরেক্টলি। হয়েছে তো? এবার আসেন প্রত্যক্ষের আগে শব্দটা কি? খাতে, মানে কোথায় কর্মসংস্থান? একটা খাতে, একটা স্থান। স্থান মানে কি? প্লেস। প্লেস অ্যান্ড টাইম যতবার লিখবেন ততবার ইউ হ্যাভ টু ইউজ আ প্রিপোজিশন বিফোর প্লেস অ্যান্ড টাইম। বিফোর প্লেস অর টাইম ইউ শুড ইউজ আ প্রিপোজিশন। প্লেস টাইম যতবার, প্রিপোজিশন ততবার। তাহলে এটা খাত, এই খাতের মধ্যে। তাহলে আমি লিখতে পারি যে ইন। কোন কোন খাতে? অনেকগুলো খাত। এখন কমা চিহ্ন আছে, তার মানে এখন আর পেছন দিক থেকে না, এখন আপনি সিকোয়েন্স মেনটেন করেন। প্রথমে কি বলছে? হোটেল রেস্তোরাঁ। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি যে হোটেল, রেস্টুরেন্ট, রেস্টে ইউ আর অ্যান্ড রেস্টুরেন্ট। এবার কি? পরিবহন, ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন পরিবহন। তারপর ট্যুর গাইড, ট্যুর গাইডস। এবার হস্তশিল্প, হ্যান্ডিক্রাফটস, হস্তশিল্প। তারপর ক্ষুদ্র ব্যবসা, ও ও ক্ষুদ্র ব্যবসা খাতে, উপর লিখে দিচ্ছি অ্যান্ড ক্ষুদ্র ব্যবসা খাত। দেখেন আমি বারবার যদি খাত লিখি তাহলে আমাকে বারবার সেক্টর শব্দটা কিন্তু লিখতে হবে। তো আমি বারবার সেক্টর শব্দটা লিখতে চাচ্ছি না, আমি একবারে লিখব ক্ষুদ্র ব্যবসা, স্মল বিজনেস সেক্টরস। সেক্টরস দিলাম, অনেকগুলো খাত। এখন আসেন কোথাকার? যে বাংলাদেশের, ইন বাংলাদেশ বা অফ বাংলাদেশ। দেখেন কি সুন্দর একটা বাক্য হয়ে গেল। The country's tourism industry has already created employment opportunities for hundreds of thousands of people directly and indirectly in hotel, restaurant, transportation, tour guides, handicrafts, and small business sectors in Bangladesh. পারবেন না? না পারার কি কোনো কারণ আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের আমরা একটা চমৎকার স্ট্রাকচার বুঝলাম এবং উদাহরণও পেয়ে গেলাম।
এবার আসেন, কারা কারা বুঝেন নাই তারা জানান, আর কারা বুঝেছেন তারাও বলেন। সবাই বুঝে গেছেন? আই ওয়াজ বোর্ন ইন 2010, তার এটা কি বলছে প্রশ্ন? আই ওয়াজ বোর্ন ইন 2010, এটা জোড়া স্যার, এটা জোড়া কেন করে? আই হ্যাভ বিন বোর্ন ইন, কেটে দিবে? আপনার জন্মগ্রহণ করার কাজ শেষ। জন্ম লম্বা সময় ধরে থাকে না। জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার কাজ শেষ। আপনি মানুষ হিসেবে এখনো আছেন, জন্ম নেওয়া তো শেষ। এজন্য এটাকে পাস্ট টেন্সই রাখা হয়। আই হ্যাভ বিন বোর্ন ইন 2010, এটা কি কেটে দিবে? না, এটা কাটবে না। আপনি যেহেতু এখনো জীবিত আছেন, মাশাল্লাহ, আপনি অবশ্যই এটা কাটবে না। আমি 2010 সালে জন্ম নিয়েছি। হুম, লিখতে পারেন আপনি। বুঝতে পারছেন, গুড। মুহাইমিনুল ইসলাম স্যার, আপনি যে বললেন জুয়েল ম্যাথ পয়েন্টে আপনি এবং জুয়েল স্যার ফ্রি ক্লাস নেবেন। না, ফ্রি ক্লাস নিব না। ফ্রি ক্লাস করার মতো স্টুডেন্ট নাই স্যার। সারা রাত আছি ক্লাসে, এমন মানুষ দরকার আমার। সারা রাত আছে, চলবে আজকে সারা রাত ক্লাস। এবার আসেন পরে কি বলছে। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েসকে আমরা কেমনে ডিল করব। মনে আছে তো? যদি বাংলা ক্রিয়ার শেষে হয়েছে শব্দটি থাকে, সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেসিভ ভয়েস। এখানে একটি বৃক্ষরোপণ করা হয়েছে, এখানে কতগুলো মানুষকে ডাকা হয়েছে, তোমাকে সেখানে যেতে বলা হয়েছে, তোমার কাপড়গুলো ধোয়া হয়েছে, তোমার জন্য একটি বই কেনা হয়েছে, আমার জন্য একটি চিঠি লেখা হয়েছে। ক্রিয়ার সাথে হয়েছে মানে দুইটি মেসেজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পেসিভ ভয়েস। সো এখানে বলা আছে যে পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে, পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বেশ কিছু কার্যকর ও সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কি করবেন? ক্রিয়ার শেষে হয়েছে আছে না, গ্রহণ করা হয়েছে, এখান থেকে আমি বুঝে নিলাম এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পেসিভ ভয়েস। তাহলে আর দেরি কেন, আগে অবজেক্ট নেন। কারণ প্রেজেন্ট পারফেক্টের পেসিভ করতে গেলে আগে অবজেক্ট লাগবে। ভার্বকে প্রশ্ন করেন কি গ্রহণ করা হয়েছে, উত্তর হলো বেশ কিছু কার্যকর ও সময় উপযোগী পদক্ষেপ। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটি অবজেক্ট। তাহলে আমি আগে অবজেক্ট নিলাম। ইংলিশটা লিখতে হবে তো, তাহলে বেশ কিছুর ইংলিশ কি? সেভারেল। সো আমি লিখে দিলাম সেভারেল। সেভারেল বেশ কিছু, কার্যকর ইফেক্টিভ, ও অ্যান্ড সময় উপযোগী পদক্ষেপ টাইমলি ইনিশিয়েটিভস মানে স্টেপস। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ মানে আমাকে অবজেক্টের পর হ্যাভ বিন বা হ্যাজ বিন নিতে হবে। যদি এটা প্লুরাল নাম্বার তাহলে হ্যাভ বিন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গ্রহণ করার ইংলিশ কি? কত কিছু হতে পারে। অ্যাডপ্ট হতে পারে না, অ্যাডপ্ট থেকে অ্যাডপ্টেড, টেক থেকে কি টেকেন লিখতে পারেন। সো আমি এখানে লিখলাম অ্যাডপ্ট থেকে অ্যাডপ্টেড বা টেক থেকে টেকেন, টেক টুক টেকেন। শেষ। শেষ না? শেষ। শুধু একটা অংশ বাকি আছে, যে কেন গ্রহণ করা হয়েছে। উত্তর হলো পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে। এটা একটা বলা যায় বাক্যের মূল অংশ থেকে একটা বাড়তি অংশ, অ্যাডভার্ব অফ রিজন। বাড়তি অংশ বা অতিরিক্ত অংশগুলোকে আপনি এরকম প্রিন্সিপাল ক্লোজের শুরুতেও লিখতে পারেন, আবার বাক্যের শেষেও লিখতে পারেন। যেখানেই লিখেন সমস্যা নেই, অনুবাদ হবে পেছন দিক থেকে, যে কোনো অতিরিক্ত অংশ পেছন দিক থেকে। তার মানে আগে লক্ষ্য, তারপর সমৃদ্ধ করা, তারপর শিল্প, এভাবে পেছন থেকে আসবেন। তাহলে আমি লিখব যে সমৃদ্ধ করার লক্ষ্যে, তাহলে আমি লিখব টু টু এনরিচ, সমৃদ্ধ করার লক্ষ্যে কাকে? পর্যটন শিল্পকে। তাহলে দা, জায়গা কম, এখানে লিখি টু এনরিচ, সমৃদ্ধ করার লক্ষ্যে দা ট্যুরিজম ইন্ডাস্ট্রি, পর্যটন শিল্পকে।
কথা হচ্ছে এ ধরনের অতিরিক্ত অংশ বা ফ্রেজ আগে লিখলে একটা কমা চিহ্ন দিয়ে তারপর সাবজেক্ট লিখতে হবে। তার মানে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে এটা গ্রহণ করা হয়েছে। সুতরাং বাক্যটি হলো টু এনরিচ দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেভারাল ইফেক্টিভ অ্যান্ড টাইমলি ইনিশিয়েটিভস হ্যাভ বিন অ্যাডপ্টেড অর টেকেন। এভাবে কিন্তু আপনি হাজার হাজার বাক্য লিখতে পারেন যদি আপনার আর কি চেষ্টা থাকে। আপনি এভাবে বাসায় বসে কল্পনা করবেন যে তোমার জন্য একটি নতুন বই কেনা হয়েছে, বা ক্রয় করা হয়েছে। দেখেন ক্রিয়ার শেষে কি আছে? হয়েছে। ক্রিয়ার সাথে হয়েছে মানে কি? এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তার মানে ইউ হ্যাভ টু স্টার্ট দ্য সেন্টেন্স উইথ অ্যান অবজেক্ট এন্ড হিয়ার দ্য অবজেক্ট ইজ একটি নতুন বই। কেমন বুঝলাম? ইফ ইউ আস্ক দ্য ভার্ব কি কেনা হয়েছে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে, কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে অবজেক্ট হচ্ছে একটি নতুন বই, দ্যাট মিন্স আ নিউ বুক, একটি নতুন বই। অবজেক্টের পরে হ্যাভ বিন অর হ্যাজ বিন, অ্যাজ দ্য অবজেক্ট book is third person singular number, you should use have been, so has been. Then V3 কেনার ইংলিশ কি? বাই বা পারচেজ, যাই লিখি না কেন তার পাস্ট পার্টিসিপল হবে, তার মানে পারচেজড, কেনা হয়েছে। এবার বাকি অংশটুকু তোমার জন্য, ওগো শুধু তোমার জন্য। আ নিউ বুক হ্যাজ বিন পারচেজড ফর ইউ, অনলি ফর ইউ। এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই, লিখতে হবে। এই যে আমি একটা বাক্য দিলাম এটাই বুঝলেন আর আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে কি আপনি বুঝবেন না। আর অধিক প্র্যাকটিস করার জন্য আপনি আমার বইয়ের জিরো টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর টেন্স অধ্যায়ে গিয়ে দেখবেন শত বাক্যের প্র্যাকটিস দেওয়া আছে। যেমন আপনি যদি টেন্সের অধ্যায়ে যান, যাদের কাছে বইটা আছে তারা দেখবেন টেন্স অধ্যায়ে গেলে আপনি দেখবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স অধ্যায়ে আপনি যাবেন, গিয়ে দেখবেন কত সুন্দর। এই যে দেখেন আমার এখানে দেখানো কঠিন হচ্ছে একটু, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গিয়ে দেখেন কত বাক্য আপনাকে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই বাক্যের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, অবজেক্টটাকে আমি কিভাবে অনুবাদ করলাম পেছন দিক থেকে, ভেঙে দেওয়া হয়েছে। এগুলো আপনি ধরে প্র্যাকটিস করবেন। সুতরাং আর কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। যদি বলেন স্যার প্র্যাকটিস করতে গেলে তো পারি না, এই কথা বলার সুযোগই নেই। এই বই থেকে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? লাস্ট আমরা আসি এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? কিছুক্ষণ সময় ধরে একটা কাজ চলমান, সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে বুঝালে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু একটা কাজ কোনো সময় ধরে চলছে বুঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলা হয় আমি তোমায় ডাকছি, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলি আমি 1 ঘন্টা ধরে তোমাকে ডাকছি, এটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমায় শুনছি, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলি আমি 2 ঘন্টা ধরে তোমায় শুনছি, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা সময় ধরে চলমান মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝে গেছেন? সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আপনি অ্যাক্টিভ ভয়েসে লিখতে যাবেন তখন আপনার সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে, এরপরে অবজেক্ট দিয়ে তারপর আপনার সময় থাকবে সিন্স অথবা ফর দিয়ে টাইম। আর প্যাসিভ ভয়েস হলে সেক্ষেত্রে অবজেক্ট নেওয়ার পর আপনাকে লিখতে হবে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং, তারপরে V3। কেমনে? চলেন না আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। আমি একটা যদি বাক্য লিখি, সেই বাক্য আপনারা সমাধান করতে পারেন কি না আমি একটু দেখে নেই। আপনাদের জন্য আমি একটা সুন্দর একটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি, দেখি আপনারা এটা সলভ করতে পারেন কি না। আচ্ছা, সো আমি একটা বাক্য লিখে দিচ্ছি। বাক্যটি হলো এরকম, একটু আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইজ সলিড কালার, হ্যাঁ সলিড কালার। ওকে, আমি একটা বাক্য লিখি। আমি বললাম যে আমি 1 ঘন্টা ধরে তোমায় ডাকছি। আমি 1 ঘন্টা ধরে তোমায় ডাকছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। তো আমি কি লিখবো? আই হ্যাভ বিন কলিং ইউ, আমি তোমাকে ডাকছি 1 ঘন্টা ধরে যাবত থাকা মানে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। এখন যদি বলি যে 1 ঘন্টা ধরে তোমাকে ডাকা হচ্ছে, খেয়াল করেন 1 ঘন্টা ধরে তোমাকে ডাকা হচ্ছে অথচ তোমার কোনো খবর নেই, তুমি থাকো কোথায় থাকো? 1 ঘন্টা ধরে তোমাকে ডাকা হচ্ছে, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ?
কমেন্ট করেন। 1 ঘন্টা ধরে তোমাকে ডাকা হচ্ছে, অ্যাক্টিভ না প্যাসিভ? কোনো শর্টকাট লাগবে না, বাক্য পড়ে বোঝেন যে এখানে কে ডাকতেছে, সে কি উল্লেখ আছে? আর বাক্য পড়ে কি মনে হচ্ছে কাজটা কারো দ্বারা করা হচ্ছে। ক্রিয়ার সাথে হচ্ছে মানেই কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস, ক্রিয়ার শেষে হচ্ছে মানেই কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তোমাকে 1 ঘন্টা ধরে ডাকা হচ্ছে, নিশ্চয়ই প্যাসিভ। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, তাহলে আগে অবজেক্ট নিতে হবে। কাকে ডাকা হচ্ছে? তোমাকে, তার মানে ইউ। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টের পরে হ্যাভ বিন বিং, মানে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নেওয়ার পরে হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং নিতে হবে। যেহেতু ইউ, তাহলে হ্যাভ বিন বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ডাকার ইংলিশ কি? কল। তাহলে কলের পাস্ট পার্টিসিপল কি বলেন? কল্ড। ইউ হ্যাভ বিন বিং কল্ড, তোমাকে ডাকা হচ্ছে। এবার 1 ঘন্টা ধরে, তার মানে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। ইউ হ্যাভ বিন বিং কল্ড ফর অ্যান আওয়ার, তোমাকে 1 ঘন্টা ধরে ডাকা হচ্ছে। তাহলে চলেন না আমরা একটু যদি মুখে মুখে প্র্যাকটিস করি। আমি যদি বলি, আরে তুমি, তোমার কথাই ভাবছি, তোমাকে আমরা 10 মিনিট ধরে স্মরণ করতেছি, তাহলে কি বলবেন? উই হ্যাভ বিন রিমেম্বারিং ইউ ফর 10 মিনিটস, অ্যাক্টিভ ভয়েস। এখন যদি বলি যে তোমাকে 10 মিনিট ধরে স্মরণ করা হচ্ছে, প্যাসিভ হয়ে যাবে না? তোমাকে 10 মিনিট ধরে স্মরণ করা হচ্ছে, তখন কি বলবেন? ইউ হ্যাভ বিন বিং রিমেম্বার্ড ফর 10 মিনিটস। আমি যদি বলি যে প্রায় 10 বছর ধরে, প্রায় 10 বছর ধরে এই উৎসবটি পালন করা হচ্ছে, অ্যাক্টিভ না প্যাসিভ বলেন তো, কমেন্ট করেন। প্রায় 10 বছর ধরে এই উৎসবটি পালন করা হচ্ছে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্রায় 10 বছর ধরে এই উৎসবটি পালন করা হচ্ছে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? বুঝেছি, টেন্স প্যাসিভ ভয়েস ধরতে পারি, শুধু বাক্য সাজাতে আর ভোকাবুলারির সমস্যা। আপনি এই সমস্যা আজীবন বুকে ধারণ করেন ভাই। আপনার কমেন্ট দেখে আমি হতাশ। আপনি এ যাবত কয়টা ওয়ার্ড মুখস্থ করছেন? হুম? আপনি শুরু থেকে বলছেন ভোকাবুলারি কই থেকে পড়ব। ভাই আপনি তো পড়েনই না, মন খারাপ করেন না। আপনার যে জিনিস ঝামেলা সমস্যা সেটা আপনি সমাধান করা শুরু করছেন, শুরু করেন ভাই। আজকে থেকে ভোক্যাব পড়া শুরু করেন, আমার বই থেকে আজকে থেকে ভোক্যাব পড়া শুরু করেন। আজ থেকে 4 মাস পর আপনি কমেন্ট করবেন, আশা করি আর কমেন্ট করতে হবে না, তখন সমাধান হয়ে যাবে। আপনি বলছেন স্যার আপনারা ক্লাস করতে পারি, ক্লাস দেখে মনে হয় সহজ, নিজে করতে গেলে নানা প্রশ্ন জাগে, শুধু বাক্য সাজাতে আর ভোকাবুলারি সমস্যা, ওটাই তো আসল সমস্যা। বাক্য সাজাতে আর ভোকাবুলারি সমস্যা, এটাই তো আসল সমস্যা। আমার ক্লাস দেখলে সহজ লাগে, এটা একটা পজিটিভ সাইন, তার মানে আমি সহজে বুঝাইতে পারি। আর নেগেটিভ সাইনটা হচ্ছে এইটা দিয়ে আপনি পরে প্র্যাকটিস করেন না। বুকে হাত রেখে বলেন তো, আমার ক্লাসে আমি যে সেন্টেন্সগুলো বুঝাই তারপর আপনি কয়টা বাক্য লিখেন? লিখেন না, লিখেন না। লিখতে হবে, লিখতে হবে, আর বিনিয়োগ করতে হবে ভাই। শিক্ষায় ন্যূনতম বিনিয়োগ করতে হবে। আমি সবসময় দুঃখ করে বলি, আমি সবসময় দুঃখ করে বলি একটাই একটাই কথা, যে বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষায় বিনিয়োগ করতে সবচেয়ে বেশি কার্পণ্য দেখায়। ভাই কোনো এক্সকিউজ দিয়েন না। কি বলবেন? আর্থিক সমস্যা? স্টুডেন্ট লাইফে আমি জীবনে অনেক আর্থিক সমস্যার মধ্যে দিয়ে পড়াশোনা করছি। প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে আর্থিক সমস্যা আছে। আপনি কি বলবেন? আর্থিক সমস্যার জন্য কি আমরা 3 বেলা খাওয়া বন্ধ করি? করি না তো। এই দেশে পেটের খোরাকটাকে বড় খোরাক মনে করা হয়। মস্তিষ্কের খোরাকের কথা চিন্তা করা হয় না, মনে করা হয় বিলাসিতা। আমার প্রশ্ন, আপনি কি 3 বেলা খাওয়া বন্ধ রাখছেন? না। প্রয়োজনে, যদিও বর্তমান বাংলাদেশে এটা বলা খুব দুঃসাহসের ব্যাপার, তবু দুঃসাহস নিয়ে বলবো, প্রয়োজনে একবেলা না খেয়ে একটা বই কেনা উচিত। আমি বলছি না যে আমার ফ্রি হ্যান্ড রাইটিং বইটাই শুধু কিনবেন। আপনি ইকোনমি বোঝার জন্য, সংস্কৃতি বোঝার জন্য, বিশ্ব রাজনীতি বোঝার জন্য, সাহিত্যর জ্ঞান নেয়ার জন্য বই কেনেন, পড়েন। মস্তিষ্ক উর্বর হবে, আপনার লেখার হাত আসবে ভাই। একবার ভাবেন তো, আমি এই যে স্ক্রিনে বাক্যগুলো লিখেছি লিখেছি আপনার কি মনে হয় এই উদাহরণগুলো কি এমনি মাথায় চলে আসছে? কি বলবেন? চ্যাটজিপিটি? আপনি চ্যাটজিপিটি লিখেন তো এরকম বাক্যগুলো, তাল মিলিয়ে, তাল মিলিয়ে লিখেন না। একসাথে আমার একটা পর্যটন শিল্প রচনাও হয়ে গেছে, আবার প্রত্যেকটা টেন্সের অ্যাক্টিভ প্যাসিভও কভার হয়েছে। এর জন্য ব্রেইনে একটু টিপ দিতে হবে, দিলে বের হবে। আর এই টিপ দেওয়ার জন্য তো ভেতরে কিছু থাকতে হবে, এটা আগে জমা রাখতে হয়। সাহিত্য, অর্থনীতি, সংস্কৃতি, বিশ্ব রাজনীতি পড়তে হয় ভাই।
আপনারা নিজেকে প্রশ্ন করেন, আপনার কাছে কয়টা বই আছে বিশ্ব রাজনীতি নিয়ে? কি বলবেন? আই হেট পলিটিক্স। এগুলো সস্তা কথা। আপনি পলিটিক্সকে ঘৃণা করেন মানে তো আপনি, কি বলবো, আপনি ডট ডট ডট। পলিটিক্সকে যে ঘৃণা করে, বলে যে আমি রাজনীতি ঘৃণা করি, ও বড় রাজনীতিবিদ। সে হলো সবচেয়ে বড় রাজনীতিবিদ, কারণ তার কোনো দল ভাল লাগে না, তার নিজের ভেতরে একটা দল আছে। এগুলো জানতে হয় ভাই। সুতরাং আমি এত ইনিবিনিয়ে বলতে চাচ্ছি ভাই, আপনার লেখার হাত বাড়ানোর জন্য, আপনার প্রেজেন্টেশন স্কিল সমৃদ্ধ করার জন্য আপনাকে বই কিনতে হবে, তাহলে আপনি সমৃদ্ধ হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পত্রিকাও পড়বেন, তবে পত্রিকা ছাড়াও বই। তো আমি যেটা বলছিলাম, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা বই কেনাকে বিলাসিতা মনে করে। আমার অনলাইন কোর্স যারা ভর্তি হয় না, বিলিভ মি ভাই, এরা চাইলে আমার এই বইটা কিনলে এখানে সবই পায়, তবুও কি বলে, স্যার পিডিএফ দিবেন না, পিডিএফ দিবেন না, পিডিএফ দিবেন না। আমার সন্দেহ হয় এরা পিডিএফ দিয়ে কি করে, প্রিন্ট করে? সবাই মনে হয় না। বই কিনতে হবে, প্রচুর বই কিনতে হবে। যাই হোক, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটি হলো অনেকদিন ধরে আমি বলে আসতেছি, দ্য ফাংশন হ্যাজ বিন বিং সেলিব্রেটেড সিন্স 10 ইয়ার্স। নো ভাইয়া, ফর 10 ইয়ার্স হবে। আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আমি অনেকদিন ধরে বলে আসতেছি, আমার একটা 0 to অ্যাডভান্সড ইংলিশ গ্রামার বই আসবে। এটা এসে গেছে। আমরা প্রি বুক নিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা এই মাসের শেষের দিকেই হয়তো পেয়ে যাবেন অনলাইনে, আর লাইব্রেরিতেও হয়তো পেয়ে যাবেন। সো যারা চান তারা রেডি থাকেন, আমরা আপনাদেরকে নক দিব। 0 to অ্যাডভান্সড ইংলিশ গ্রামার, এমন একটা বই যেটা পড়ে পড়ে আপনি নিজেই বুঝবেন, কারো হেল্প লাগবে না। আর যাদের কাছে 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটা নেই এখনো, তারা অবশ্যই 01605-299-524 এই নাম্বারে নক করে আপনারা কিনে নেবেন। বলে রাখি, আমার বইয়ের পেজ ধরেন অত্যন্ত বাজে পেজ। আমার বইয়ের যে কাভারের ডিজাইন, কালার, এটা অত্যন্ত বাজে একটা কালার, কালো, সবকিছু বাজে। কিন্তু আপনি কন্টেন্টকে বাজে বলতে পারবেন না। কন্টেন্ট পড়লে মনে হবে এরকম বই আমি আমার লাইফে এখনো পড়িনি। ইনশাল্লাহ আপনি বলবেন, যদি আপনি আরো কয়েকটা বই পড়ে থাকেন তাহলে বলবেন। তাহলে আপনার কি দরকার? কাভারের কালার নো, পেজ আমার মনে হয় না খুব জরুরি, দরকার আমার কন্টেন্ট। এই কন্টেন্ট যদি আপনি পেতে চান, হোয়াটসঅ্যাপে নক করবেন, এটা অনলাইনে হোম ডেলিভারি পাবেন, লাইব্রেরিতে আপাতত নাই। আচ্ছা, সবার জন্য শুভকামনা রইল। আমরা আজ বকবক করলাম যা, এই বকবকারির ফল হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স 4টা, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ কিভাবে করতে হয় আমরা শিখে গেছি। এখন বাকি কাজ হচ্ছে আপনাদের। কি কাজ? আপনারা নিজেরা খাতায় হোমওয়ার্ক করবেন, সুন্দর করে লিখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আপনি 5টা প্যাসিভ ভয়েস লিখবেন, নিজে নিজে বাংলা বাক্য বানাবেন। একটা টপিক সিলেকশন করবেন আগে, যে আমি এই টপিককে কেন্দ্র করে লিখবো। আপনার কোন টপিক ভাল লাগে? আপনার যে টপিক ভাল লাগে আপনি তাই লিখেন। পহেলা বৈশাখ ভাল লাগে, আপনি ওটাই লিখেন, যে প্রতি বছর বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। ক্রিয়ার শেষে হয় আছে, তার মানে এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স হয়েছে এবং প্যাসিভ ভয়েস। এবার আপনি এটাকে ইংলিশ করে ফেলেন। আবার 2 নাম্বার দিয়ে আরেকটা বাক্য লিখেন, যে আমাকে আমার বন্ধুরা কর্তৃক সারাক্ষণ বাইরে ঘোরাঘুরি করতে বলা হয়। মানে আমার কিছু ফাজিল বন্ধু আছে, ওদের দ্বারা আমাকে সারাদিন বাইরে ঘোরাঘুরি করতে বলা হয়। মানে আপনি যা পারেন তাই লিখেন না, এবার এটাকে ইংলিশ করেন। এভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের 5টা বাংলা বাক্য লিখবেন প্যাসিভ দিয়ে, বাংলায় প্যাসিভ এবং তার ইংলিশ লিখবেন। আবার 5টা বাংলা বাক্য লিখবেন অ্যাক্টিভ ভয়েসে এবং তার বাংলা থেকে ইংলিশ করবেন। তাহলে কয়টা হলো? 10টা। প্রেজেন্ট ডেফিনিট টেন্সের এরকম করে আপনি নিজের মতো করে 5টা বাংলা প্যাসিভ এবং তার ইংলিশ ট্রান্সলেশন, 5টা বাংলা অ্যাক্টিভ এবং ইংলিশ ট্রান্সলেশন। তাহলে কয়টা হলো? 10টা। টেন্স বুঝাইলে আমার আজকে কয়টা? 4টা। তাহলে 4টা টেন্সের বাক্য হবে কয়টা? 40টা। এই 40টা সেন্টেন্স অবশ্যই বাংলা এবং ইংলিশ দরকার আমার। খাতায় সুন্দর করে লিখবেন, লিখে ছবি তুলবেন, ছবি তুলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন। এই যে প্রবেশ
প্রবেশ কামা, সরি আপনার নাম উচ্চারণ ভুল হলো কিনা জানি না, আপনার হোমওয়ার্কটা আমি দেখতে চাই। আপনি আমাকে হোমওয়ার্কটা জমা দিবেন, ভুল হোক আমি কারেকশন করে দিব, দেখি আপনার প্রবলেম সলভ হয় কিনা। যারা যারা এরকম বলেন যে ক্লাসে বুঝি পরে পারি না, নিশ্চিত থাকেন হোমওয়ার্ক করেন না। এই হোমওয়ার্কটা করেন, এভাবে প্রতি ক্লাসে হোমওয়ার্কগুলো করেন, দেখেন আপনার রাইটিং স্কিল কোথায় যায়। ভাই কাজ না করলে হবে না ভাই। আমি ক্লাস নেই, আমার কথায় কোনো রসকস নেই, আমি জানি, কিন্তু বাস্তবতা যেগুলো বাস্তব সেগুলো আমি বলি। তাহলে হোমওয়ার্কের ধরনটা কেমন এটা কি বুঝতে পারছেন? যারা বুঝছেন তারা একটু ইয়েস লিখেন তো দেখি। বুঝবে কারা? সবাই তো চলেই গেছে। হোমওয়ার্কের ধরন কি বুঝে গেছেন? ইয়েস অর নো? স্যার বইয়ের পেজ সুন্দর থাকলে পড়তে ভালো লাগে। ভাইয়া বইয়ের পেজ সুন্দর করতে গেলে পেমেন্ট হয়ে যাবে অনেক। হ্যাঁ, আপনার জন্য একটা বই অর্ডার করবো আমি, সৌরভ চক্রবর্তী না, নামটা লিখে রাখলাম। আমার 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার বইটা আসতেছে, পার্টেক্স প্রিমিয়াম কাগজে লিখা, কাগজে 65 জিএসএম কাগজে বইটা প্রিন্ট করা। বইয়ের দাম হচ্ছে 1150 টাকা। প্রথম বইটা আপনাকে পাঠাবো, প্রাইস নিয়ে কোনো কথা বলবেন না। আমরা স্টুডেন্ট বান্ধব বই করছি, হ্যাঁ, যেন সাশ্রয়ী মূল্যে দেওয়া যায় ভাই। দামি পেজ দিলে বইয়ের দাম বেড়ে যাবে। আর অনেকে মাঝে মাঝে তুলনা দেন যে অন্যদের ফ্রি হ্যান্ড রাইটিং বই তো 400 টাকা, আপনারটা এত দাম কেন, 600 কেন? আমি বলি আপনি অন্য বইটা কেন নেন না ভাই? একজন লেখকের বই কখনো পেজ গুনে আর পেজের কোয়ালিটিতে দাম হয় না, কন্টেন্ট দেখে দাম হয়। আমি যদি পেজে বিক্রি করি তাহলে তো আমি কাগজ বিক্রেতা হব, লেখক হব কেন? কথা ঠিক নাকি ব্যাড ঠিক বলেন? আমি যদি শুধু ভালো পেজ বিক্রি করি তাহলে তো আমি পেপার সেলার হব, আমি রাইটার হব কেন? লেখকের দাম দিবেন না? আচ্ছা, হোমওয়ার্কের ধরন সবাই বুঝে গেছেন না? ফাইন, থ্যাংক ইউ। আমাদের দেশে এই জিনিসটা, আমি এই সায়েন্সটা বুঝি না, অধিকাংশ পাঠক কল্পনা করে যে এই বইটার দাম 600 টাকা না, পেজ কয়টা? 600টা। তাহলে ধরেন পেজ কয়টা? পেজ হলো 300টা, সে আর কি 300টা, দাম 600 টাকা। তাহলে একটা করে পেজের দাম 2 টাকা পড়ছে। আরে কি বলে? আমি তো নীলক্ষেতে একটা করে পেজ 1.5 টাকায় ফটোকপি করতে পারি। এরকম চিন্তা ভাবনা অধিকাংশ পাঠকের। আচ্ছা ভাই, তুমি যদি দাম গুনো পেজের, তুমি সাদা কাগজ কেন কেনো না? 300টা সাদা কাগজ কিনে নাও। এরকম চিন্তা করা যাবে না প্লিজ। এরকম চিন্তা করলে আমার মতো রাইটার যারা আছে এগুলো বাঁচবে না, রাইটার থাকবে না। লেখকের লেখার একটা মূল্য আছে, কখনোই 600 টাকা দিয়ে আপনি লেখককে কিনে নিতে পারেন না। এটা শুধু লেখককে বাঁচিয়ে রাখার চেষ্টা মাত্র। পেজের মান আর পেজের সংখ্যা দিয়ে কখনোই বইয়ের দাম নির্ধারণ করতে যাবেন না, পারবেন না। আমি তো বলি আপনার সক্ষমতা নাই আমার এই বইটা কিনে নেওয়ার। এগুলো অনেক গভীর কথা, অল্প বয়সী ছেলেমেয়েরা বুঝবে না, যাদের মোটামুটি বয়স হয়েছে তারা ভালো বুঝবে। যাই হোক, আমি সে কথায় যাব না। আমার হোমওয়ার্কটা সবাই বুঝে গেছেন, সবার জন্য শুভকামনা রইল। আমার পেইড ব্যাচের প্রত্যেক স্টুডেন্টের কাছে আমি চাই হোমওয়ার্ক করবেন। যেন প্রবাস লিখছে, এরকম বই আর ক্লাস কখনোই দেখিনি। আমার খুশি করার জন্য বলুক আর যাই বলুক, থ্যাংক ইউ। সম্ভব না, দেখেনি বাংলাদেশে সেরকম বই। তাহলে আমাদের পরবর্তী ক্লাস হবে কিসের উপর? পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডেফিনিট কন্টিনিউয়াস টেন্স। সবাই রেডি থাকেন। পরের ক্লাসের মধ্য দিয়ে আমাদের বাংলা থেকে ইংলিশ অনুবাদের মোটামুটি টেন্স ভিত্তিক যে আলোচনা এটা শেষ হবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।